কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসে পরে আমরা ডিসকাস করব। আর যদি ধরেন যে টপিকটা নিয়ে আমরা এখন মানে আলোচনা করব সেটা যদি না বুঝতে পারেন আপনারা ডিরেক্ট আনমিউট করে বলবেন যে ভাই এটা বুঝতে পারিনি বা এটা কিভাবে করছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা না? একটু মেক শিওর করেন। হ্যালো। জি ভাইয়া, দেখা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের এই ধরেন এখানে 24-25টার মতো ইডিয়মস আছে, আমরা এগুলাই শিখবো। এর বাইরে আপাতত আমাদের এক্সামে আগ পর্যন্ত যা কিনা 1 মাস 2 মাসের মধ্যে এক্সাম দিবেন আর শেখার দরকার নাই। এইগুলা শিখতে পারলে এনাফ। এর ভিতর অনেকগুলো আমরা একেবারে ইউজ টু হয়ে গেছি, মানে মেনি টাইমস আমরা মানে এগুলো ফেস করছি, বা ওই যে যে শর্ট শর্ট স্টোরি গুলো আমরা পড়তেছি বা শর্ট প্যারাগ্রাফ গুলো আমরা গ্রুপে দেখতেছি, ওইখানে অনেকগুলা দেখছি। আজকে হয়তো নতুন কয়েকটা দেখবো, বা আপনাদের কাছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম গুলাই দ্য লায়ন অফ দিস ইডিয়মস আপনারা জানেন। হ্যাঁ, তারপর আমরা একটু দেখবো, একটু ডিসকাস করব। হ্যাঁ, কমন কমন গুলা আমরা কিভাবে আমাদের ধরেন ডেইলি কনভারসেশন বা আইএলটিএস রিলেটেড কোয়েশ্চেনে কিভাবে আনতে পারি ওইগুলাই দেখবো আজকে। আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে অবর্তমন। এটা আমার মনে হয় না ডিসকাস করার কোনো দরকার আছে, কারণ আপনারা এটা সম্পর্কে খুবই ভালো জানেন কোথায় এটা আমরা ইউজ করব। ধরুন আমরা ডেইলি লাইফে আমরা অনেক বলি, কিন্তু আই এম ভেরি হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড, এই টাইপের যে কনভারসেশন গুলো আমরা করি না, আজকে থেকে ওইখানে আমরা আর বলবো না যে আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড। ওইটার অল্টারনেটিভ হিসাবে, সরি সিনোনিম হিসাবে আমরা বলবো আই এম ওভার দ্য মুন। হ্যাঁ, এই টাইপের একটা আমরা ইডিয়মস বলবো। আর এই ওভার দ্য মুন মানে আম ওভার দ্য মুন আমরা বলবো। আর এটা আপনি আমার মনে হয় সব কিউ কাটেই মারতে পারবেন যদি আপনি একটু বুঝতে পারেন। ধরুন আপনি প্রত্যেকটা কিউ কাটে একটা সেকশন পাবেন, সেখানে আপনার ফিলিংস মানে আপনার অনুভূতি সম্পর্কে বলতে হবে, যে তুমি এটা কি ভাবতেছো, তুমি এটা কি খারাপ না ভালো। ভালো হইলে সবসময় বললেন যে ওভার দ্য মুন, আম ফিলিং লাইক ওভার দ্য মুন। আর খারাপ হইলে ওটা দেখাই দেবো পরে। আপাতত এটা একটু ধরেন যে ওভার দ্য মুন হচ্ছে ভেরি হ্যাপি। আজকে থেকে আম ভেরি হ্যাপি আর কখনো বলবো না, আমি বলবো আম ওভার দ্য মুন। ঠিক আছে? ধরেন এখানে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কয়েকটা সেন্টেন্স আছে, আমি একটা দুইটা দেখাই দিই, আপনারা বাসায় পুরোটা দেখে নিন। ধরেন এখানে আছে আম ওভার দ্য মুন, আমি খুবই হ্যাপি বিকজ আই রিসিভড এ কমপ্লিমেন্ট ফ্রম মাই টিচার। মানে আমি আমার টিচারের কাছ থেকে আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অথবা প্রশংসা পেয়েছি, এই কারণে আমি খুবই হ্যাপি। ঠিক আছে? এখানে আরেকটা আছে শি ওয়াজ ওভার দ্য মুন, সে খুবই হ্যাপি ছিল when she passed her driving test। আপনি বলতে পারেন I was over the moon when I got my desired band score। যখন কিনা আপনি আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পেয়েছিলেন তখন আপনি খুবই হ্যাপি ছিলেন। ঠিক আছে? আমার মনে হয় এটা নিয়ে আর বোঝানোর কিছু নেই, আপনারা বুঝতে পারছেন যে আম ওভার দ্য মুন আপনারা কখন ইউজ করবেন, যখন কিনা আম ভেরি হ্যাপি বা আম রিয়েলি হ্যাপি। ওই ক্ষেত্রে জাস্ট ওই ভেরি হ্যাপি রিয়েলি হ্যাপি বাদ দিয়ে আপনি জাস্ট ইউজ করবেন আম ওভার দ্য মুন, আই অ্যাম ওভার দ্য মুন। ধরতে পারছেন? একটু জাস্ট বললেন, তাহলে আমি পরেরটা নেক্সটটাতে যাইতে পারবো। আচ্ছা, আপনাদের কি মিউট জি, করে ঠিক আছে। রাখছেন কি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নেক্সট নেক্সট আরেকটা হচ্ছে হার্ট অফ গোল্ড। হ্যাঁ, এটাও আমরা পার্সন রিলেটেড কিউ কার্ডে অনেক ইউজ করব। আমরা বলি না যে কোনো যে একটা মানুষের বর্ণনা দিতে যায় যে সে খুবই কাইন্ড, দয়াশীল, সে খুবই জেনারাস বা অনেস্ট, এই টাইপের কথাবার্তা বলি না, আমরা কিন্তু ওইটার সিনোনিম হিসেবে বলতে পারি যে মাই ফাদার হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, মাই মাদার শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। সো এই হার্ট অফ গোল্ড মানে হচ্ছে ভেরি কাইন্ড, মানে খুবই দয়াশীল। ঠিক আছে? সো আমি আমি যখন মানে পার্সন রিলেটেড কিউ কার্ড সলভ করতে যাব, বা পার্ট ওয়ান বা পার্ট টু পার্ট থ্রিতে ফ্যামিলি বা পার্সন রিলেটেড কোয়েশ্চেন গুলো পাবো, তখন কিন্তু আমি এই টাইপের একটা মারতে পারি, মানে ইডিয়মস ইউজ করতে পারি যে মাই ফ্রেন্ড হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, অথবা শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, যেটা খুশি সেটা। মানে যে কিনা মানুষদের খুবই হেল্প করে, ধরেন কোনো কিছু প্রত্যাশা করা ছাড়াই মানুষদের হেল্প করে, সাহায্য করে, এই টাইপের একটা কথা। সো আমরা পার্সন রিলেটেড কিউ কার্ডে এটা অনেক পাবো। ধরুন আমরা ওই মাই ফাদার হি ইজ এ ভেরি কাইন্ড,
ভেরি অনেস্ট, এই টাইপের কথা আমরা বলবো না। আমরা বলবো মাই ফাদার হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, হু হ্যাজ এ হার্ট অফ গোল্ড, একটু কমপ্লেক্সে বলবো। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি, মাই গ্র্যান্ড মাদার মানে আমার দাদি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, মানে আমার দাদির ভেরি কাইন্ড, মানে আমার দাদি খুবই দয়ালু বা দয়াশীল। she always helping others without expecting anything in return, মানে সে মানুষকে সাহায্য করে, মানে কোনো কিছুর বিনিময় ছাড়াই সে মানুষকে সাহায্য করে। ঠিক আছে? এই টাইপের কথা হচ্ছে হলো, মানে আমরা পার্ট টু তে অনেক পাবো পার্সন রিলেটেড কোয়েশ্চেন গুলোতে, তখন আমরা যে কোনো মানুষ মানে পার্সন রিলেটেড এইটা আমরা ইউজ করতে পারি। যখন কিনা আপনি আহ ফেমাস পার্সন রিলেটেড আপনি কিউ কার্ড পাবেন, যে একটা ডিসকাস করো একটা ফেমাস পার্সন বা পপুলার পার্সন ইন আওয়ার কান্ট্রি, বা একজন মানুষকে তুমি ডিসক্রাইব করো যে যাকে কিনা তুমি অ্যাডমায়ার করো, মানে শ্রদ্ধা করো। এই সব পার্সন রিলেটেড কিউ কার্ডে আপনি এটা মারতে পারবেন, যে মাই ফাদার বা মাই মাদার বা ডক্টর মোহাম্মদ ইউনুস হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এটা একটা পেজ আপনি মারতে পারবেন। ওকে, মানে সে খুবই দয়াশীল অথবা ভেরি কাইন্ড, এই টাইপের কথা। আই এম শিওর পিপল উইল লাভ হার, আমি নিশ্চিত যে পিপল তাকে ভালোবাসবে। যে দে উইল সি, তারা দেখেছে, আহ, তারা দেখবে, সরি ফিউচার, তারা দেখবে সি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, সে মানে সে দয়াশীল বা সে খুবই দয়াশীল, এই কারণে পিপল তাকে ভালোবাসবে, এই টাইপের কথাবার্তা। ওকে, আমার মনে হয় এটাও খুবই ইজি। আপনারা যারা কিনা যে শর্ট স্টোরি গুলা পড়তেছেন ডেইলি, মানে শর্ট প্যারাগ্রাফ গুলা, ওই যে আপনাদের মেবি চ্যাট বক্সে দিয়ে দিতেছি প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে এই হার্ট অফ গোল্ড পড়তে পড়তে তো আমার মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের। আচ্ছা, ওকে, ওইটা বুঝতে পারলে এখন আরেকটা দেখি, এ শোল্ডার টু ক্রাই অন। এটাও আমার মনে হয় আপনারা ইউজ টু হয়ে গেছেন। তো আপনারা কোথায় ওই দিতেছেন বললেন প্যারাগ্রাফ গুলা? আচ্ছা, ওই আপু একটা গ্রুপে, মানে এই যে ওনাদের সবার যে গ্রুপটা আছে স্পিকিং এর, ওই গ্রুপটাতে গ্রুপটা একটা আমি আপনি একটু আছি। মেয়ে খান ভাইয়ের সাথে কথা বলেন। আমি জানি না, ওইখানে তো অনেক মেবি 35 মেম্বার্স থাকতেও পারেন। আচ্ছা আমি একটু ভাইয়ের সাথে কথা বলেন, হ্যাঁ। আর যদি আচ্ছা না থাকেন, আপনি আমার কাছে চান, আমি দিয়ে দেবো, সবগুলো আমার কাছে কালেক্ট করা আছে। ঠিক আচ্ছা, আছে। এখন দেখি আমরা এ শোল্ডার টু ক্রাই অন, এটা আমরা কখন ইউজ করতে পারবো। হ্যাঁ, ধরুন আপনি আহ তো আমি একটা আইএলটিএস এক্সাম দিই, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আইএলটিএস এক্সাম দিলেন, আপনার এক্সামটা আল্লাহ না করুক ভালো একটা এক্সাম হইলো না, তখন আপনি খুবই মন খারাপ, সারা দিন বাসায় বসে আছেন, কারোর সাথে কথা বলতেছেন না, বাট আপনার খুবই কাছে একটা মানুষ যার সাথে আপনি কথা বললে মন খুলে সবকিছু বলতে পারেন, সে আপনাকে সান্ত্বনা দেয় বা সাপোর্ট দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে তাকেই বলা হইতেছে এ শোল্ডার টু ক্রাই হন, মানে সে যে সাপোর্ট গুলা দিচ্ছে, মানে ইমোশনাল সাপোর্ট, এটাকেই বলা হচ্ছে শোল্ডার টু ক্রাই অন। হ্যাঁ, ধরুন এ শোল্ডার টু ক্রাই অন মিনিংটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট, মানে যে কিনা আপনাকে আপনার টাফ টাইম বা খারাপ সময়ে পাশে থেকে সাপোর্ট দিবে ইমোশনালি, এটাকে বলা হচ্ছে এ শোল্ডার টু ক্রাই ওয়ান। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, whenever I feel low, মানে whenever I feel low অথবা ডাউন ইন দ্য ডাম্পস, বা যখন কিনা আমি আমি ফিলিং আমার অনুভূতি খুবই লো থাকে বা মন খারাপ থাকে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অলওয়েজ এ শোল্ডার টু ক্রাই ওয়ান, মানে আমার বেস্ট ফ্রেন্ড সর্বদা সে আমাকে ইমোশনাল সাপোর্ট দেয়। আমি যখন ফিলিং লাইক রিয়েলি ডাউন ইন দ্য ডাম্পস অথবা ফিলিং লাইক ভেরি স্যাড, সেই সময় সে সর্বদা আমাকে সাপোর্ট দেয়। সো এইটা আপনারা কিউ কার্ডে মারবেন কিভাবে, মানে ইউজ করবেন কিভাবে, পার্ট টু কিউ কার্ডে ইউজ করবেন কিভাবে? অবশ্যই আপনারা যখন নাকি একজন ধরুন পার্সন রিলেটেড বলবেন, কনক্লুশন বলবেন, ইন আ নাটশেল আই উইল সে দ্যাট ডিউরিং মাই টাফ টাইম হি ইজ অলওয়েজ এ শোল্ডার টু ক্রাই অন, মানে তার সম্পর্কে বলে দিবেন যে সে সবসময় আমার টাফ টাইমে সর্বদা ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই টাইপের একটা কথা বলে দিবেন। আমরা কিউ কার্ডে ক্লাসে দেখবো। আপাতত এটা জাস্ট একটু মাথায় রাখেন, এ শোল্ডার টু ক্রাই অন মানে হচ্ছে ইমোশনাল সাপোর্ট দেয়া। ধরুন এখানে আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, আফটার হার ব্রেকআপ, তার বিচ্ছেদ হওয়ার পরে হি নিডেড এ শোল্ডার টু ক্রাই অন, তার ইমোশনাল সাপোর্টের প্রয়োজন ছিল, অ্যান্ড হার সিস্টার, তার বোন, ওয়াজ দেয়ার ফর হার, তার সিস্টার তার সেখানে ছিল, মানে তার পাশে ছিল সে সময়। হ্যাঁ, মানে তার ব্রেকআপ বা বিচ্ছেদের পর তার এ শোল্ডার টু ক্রাই অন, তার ইমোশনাল সাপোর্টের প্রয়োজন ছিল, এবং সে সময় তার বোন তার পাশে ছিল, এটা একটা কথা। আরেকটা যদি আমরা দেখি, আই নো ইউ আর গোয়িং
ইউ আর গোয়িং থ্রু এ টাফ টাইম, মানে তুমি খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছ। আই উইল বি এ শোল্ডার টু ক্রাই অন হোয়েন এভার ইউ নিড, আমি তোমাকে ইমোশনাল সাপোর্ট দিব যখন তোমার প্রয়োজন, বা যখন তোমার প্রয়োজন আমি তোমাকে ইমোশনাল সাপোর্ট দিব, এই টাইপের কথা। ঠিক আছে, এটা পার্সন রিলেটেড, আপনি যে কোনো কিউ কার্ডে আপনি এটা বলতে পারবেন। এ শোল্ডার টু ক্রাই ওয়ান আমরা কিউ কার্ডে ক্লাসটাই দেখবো, মানে পার্সন রিলেটেড, সরি অন্য কোনো গুলাতে না, জাস্ট পার্সন রিলেটেড। সেটা কি বুঝতে পারছেন কেউ? আর যে শর্ট প্যারাগ্রাফ গুলাতে কিন্তু এটা অনেক ইউজ আমি দিছি কিন্তু আপনাদের। তারপরেও ক্লাসের পর আরেকটা পিডিএফ দেবো, এখানে অনেক এক্সাম্পল আছে, বাংলা স্টোরি বানানো আছে, মানে ধরতে পারবেন, মানে মাথায় ঢুকাইতে পারবেন, সমস্যা নেই। যদি কেউ না বুঝতে পারেন আমাকে কিন্তু বলবেন যে ভাই বুঝতে পারতেছি না এটা কি, বা বা ওটা কেমনে কি, একটু জি আস্ক করেন। আচ্ছা, দেন নেক্সট পরেরটা হচ্ছে বাটারফ্লাই ইন মাই স্টমাক, মানে আমি ভেরি নার্ভাস অথবা এনশিয়াস, মানে এটা আমরা কখন ইউজ করতে পারি? ধরুন আপনার আগামীকাল একটা ইন্টারভিউ বা আইএলটিএস এক্সাম, স্পিকিং এক্সাম, আপনি তো তার আগে সাধারণত নার্ভাসই থাকবেন। আপনি আহ, মানে একটু হাত কাঁপাকাঁপি, পেটের ভিতর আপনার মানে কি করে কামড়া কামড়ি, এরকম একটা অনুভূতি আপনার হয়। ধরুন একটা কমন একটা এক্সাম্পল যদি দেই আপনাদের, ধরুন আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ডেতে আমার মানে ফার্স্ট প্রেজেন্টেশন ডে, যেদিন কিনা আমাদের ধরুন প্রেজেন্টেশন সবার সামনে প্রেজেন্ট করতে হবে, আমার কথা বলি আমি, ওই দিন আমি আমার প্রেজেন্টেশন দেওয়ার 10 মিনিট আগে আমি খুবই কাঁপাকাঁপি করতেছিলাম, ঘামতেছিলাম, মানে ঠান্ডার ভিতরে আমি ঘামতেছিলাম, মানে কি আমি খুবই নার্ভাস ছিলাম। মানে এই ক্ষেত্রে আমি এই ইডিয়মসটা ইউজ করতে পারি, যখন কিনা আমি খুবই নার্ভাস বা নার্ভাস থাকবো বা নার্ভাস ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি বাটারফ্লাইস ইন মাই স্টমাক। ঠিক আছে, বাটারফ্লাইস মানে প্রজাপতি, ইন মাই স্টমাক মানে আমার পেটের ভিতর, এই টাইপের একটা কথা। হ্যাঁ, দেখে এই ছবিটা দেখেই বোঝা যাইতেছে যে সে খুবই নার্ভাস বা চিন্তিত কোন একটা বিষয় নিয়ে। আর মিনিংটা হচ্ছে ফিলিং নার্ভাস অথবা এংশিয়াস, খুবই মানে এংশিয়াসের বাংলাটা কি হতে পারে, উদ্বিগ্ন বা এই টাইপের একটা। আর ফিলিং নার্ভাস মানে খুবই চিন্তিত বা এই টাইপের একটা কিছু। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আই অলওয়েজ গেট বাটারফ্লাই ইন মাই স্টমাক, মানে আমি সর্বদাই বাটারফ্লাই ইন মাই স্টমাক মানে আমার খুবই নার্ভাস হই কখন, বিফোর স্পিকিং ইন পাবলিক, অথবা আপনি বলতে পারেন বিফোর মাই ইন্টারভিউ, বিফোর মাই স্পিকিং এক্সাম, আই অলওয়েজ গেট বাটারফ্লাইজ ইন মাই স্টমাক। এসটা কিন্তু বুঝলেন না, বাটারফ্লাইজ মানে অনেকগুলা প্রজাপতি ইন মাই স্টমাক। I had butterflies in his sorry he had butterflies in his stomach before his job interview started, মানে তার জব ইন্টারভিউর আগের দিন সে খুবই নার্ভাস ছিল, এই টাইপের একটা কথা। তো যখন কিনা আমরা ধরেন খুবই নার্ভাস ছিলাম, এই টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু এই টাইপের মানে এই ইডিয়মসটা ইউজ করতে পারি, বাটারফ্লাই ইন মাই স্টমাক। ওকে, আই অলওয়েজ গেট সরি লাস্টেটা একটু দেখি, she will have butterflies in her stomach, মানে বিফোর হার ফার্স্ট স্টেজ পারফরমেন্স, মানে তার প্রথম স্টেজ পারফরমেন্সের আগে, মানে তার খুবই নার্ভাস হবে এই টাইপের একটা কথা বলতেছে, ফিউচার রিলেটেড যেহেতু। she will have butterflies in her stomach, সে হবে মানে খুবই নার্ভাস হবে যখন কিনা তার ফার্স্ট স্টেজ পারফরমেন্সের আগে। আচ্ছা, এটা বুঝতে পারছেন কেউ? হ্যালো, আচ্ছা একটু আপনারা জি বললেন ভাইয়া না বুঝছি, হ্যাঁ বুঝতে পার। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা একটা কমন একটা আমরা অনেক বলি, মানে আমরা একই পরিস্থিতিতে যখন থাকি তখনই কিন্তু আমরা বলি ইন দা সেম বোট। হ্যাঁ, ধরুন এই ছবিটা দেখে একটু দেখেন, মানে এটা কিন্তু একটু নেগেটিভ মানে ভাইবে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই, পজিটিভ আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ধরুন এই যে একটা বোট, এই পাশে আরেকটা বোট অলরেডি কিন্তু পানিতে ডুবে গেছে, এখন এরাও খুবই চিন্তিত, তাদেরটা ডুববে, এখানে কিন্তু সে একা চিন্তিত না, এই পুরা আপনার সবাই মিলেই চিন্তিত, মানে ওরা সবাই একই পরিস্থিতিতে আছে। সেই ক্ষেত্রে আমরা সেম সিচুয়েশন না বলে আমরা কিন্তু বলতে পারি ইন দ্য সেম বোট। আমরা এটা কিভাবে আমাদের স্পিকিং এ আমরা প্র্যাকটিস করতে পারি, ধরেন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, উই আর ইন দ্য সেম বোট ট্রাইং টু ফিনিশ দি প্রজেক্ট অন টাইম, মানে আমরা আমাদের প্রজেক্টটা সময় মতো শেষ করার জন্য আমরা সবাই একই পরিস্থিতিতে আছি, বা এই টাইপের একটা কথা, বা আমরা একই পরিস্থিতিতে সবাই আমরা। বা পাস্টে একটা যদি এক্সাম্পল দেখি, দে ওয়ার ইন দ্য সেম বোট,
সেম বোট মানে বোঝাইতেছে একই সিচুয়েশন, সেম সিচুয়েশন। কিন্তু আমরা বলবো এই ইডিয়মসটা যে উই আর ইন দ্য সেম বোট। হ্যাঁ, ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানে ফাইন্যান্সিয়াল মানে ক্রাইসিসের সময় তারা সবাই একই সিচুয়েশনে ছিল। হ্যাঁ, এইটা একটু কমন। উই উইল বি ইন দ্য উই উইল বি ইন দ্য সেম বোট, আমরা একই সিচুয়েশনে পড়বো ইফ যদি উই ডোন্ট স্টাডি ফর দ্য এক্সাম, আমরা যদি এক্সামের জন্য পড়াশোনা না করি তাহলে আমরা সবাই সেম বোটেই মানে সেম সিচুয়েশনে পড়বো। ধরুন এখন যদি আপনি বলেন আমি যদি বলি ইফ আই ডোন্ট স্টাডি মোর দ্যান 8 আওয়ার্স, হ্যাঁ, তাহলে কি হবে? আই হ্যাভ টু ফেস ইন না উই উইল আই উইল বি ইন দ্য সেম বোট, মানে আমি সেম সিচুয়েশনে পড়বো, অথবা আই হবে না, ধরেন গ্রুপ ভিত্তিক, যেহেতু সবার কথা বলা হয়েছে, সেম সিচুয়েশনের কথা বলা হয়েছে। ধরেন আপনারা যদি সবাই এখন আপনাদের যাদের কিনা 1 মাস পরে এক্সাম, তারা যদি এখন পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন না দেন, তাহলে আপনাদের সবারই কিন্তু মানে আমরা এইভাবে বলতে পারি উই উইল বি ইন দ্য সেম বাট ইফ উই ডোন্ট স্টাডি এনাফ ফর প্রিপেয়ারিং মাই আইএলটিএস এক্সাম। হ্যাঁ, মানে আমরা আইএলটিএস এক্সামের জন্য পর্যাপ্ত পরিমাণ যদি প্রিপারেশন না নিই, তাহলে আমরা সবাই সেম সিচুয়েশনেই পড়বো, এই টাইপের। এটা খুবই ইজি, আমার মনে হয় না এটা নিয়ে আর বেশি ডিসকাস করতে হবে। আচ্ছা, আমরা নেক্সটটাতে দেখি। এটা অনেক কমন। এটা আপনি ধরেন আপনার ফিলিংস এ যখন কিনা আপনি কোনো কিউ কার্ড বা পার্ট 1 বা পার্ট 2 বা পার্ট 3 তে আপনি নেগেটিভ একটা ফিলিংস বা নেগেটিভ অনুভূতি আপনি যখন বলতে যাবেন, তখন এই ইডিয়মসটা ইউজ করতে পারেন। ধরুন আমি বললাম আই এম ফিলিং লাইক ভেরি স্যাড, আমি খুবই দুঃখিত বা আনহ্যাপি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারেন ডাউন ইন দ্য ডাম্পস। আজকে থেকে আর বললেন না আই এম ফিলিং ভেরি স্যাড বা আই এম ভেরি স্যাড, এই টাইপের কথা না বলে আপনি বলতে পারেন আই এম ফিলিং লাইক ডাউন ইন দ্য ডাম্পস, এই টাইপের একটা কথা বলতে পারেন। মানে হচ্ছে আপনি খুবই খুবই দুঃখিত, মানে খুবই হতাশায় আছেন, এই টাইপের কথা। আমরা যদি দেখি একটু প্রেজেন্ট টেন্সে একটা এক্সাম্পল, আই এম ফিলিং ডাউন ইন দ্য ডাম্পস, মানে আমি খুবই হতাশার ভিতর আছি টুডে, মানে আজকে আমি খুব হতাশার ভিতর আছি বিকজ আই ডোন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষা ভালো করিনি, এই কারণে আমি হতাশার ভিতর আছি। বা আই এম ফিলিং ভেরি স্যাড, মানে আমি খুবই দুঃখিত কারণ আমি আজকে পরীক্ষা ভালো করিনি। শি ওয়াজ ডাউন ইন দ্য ডাম্পস, সে খুবই দুঃখিত বা হতাশায় ছিল। শি ওয়াজ পাস্টে। আফটার হার ডগ পাস্ট অ্যাওয়ে হচ্ছে হলো মারা যাওয়া বা ইন্টিকাল করা, এই টাইপের একটা কিছু। লাস্ট উইক মানে গত সপ্তাহে যখন কিনা তার কুকুরটা মারা যায়, শি ওয়াজ ডাউন ইন দ্য ডাম্প, মানে সে খুবই হতাশায় ছিল বা দুঃখে ছিল, এই টাইপের একটা কথা। আচ্ছা, ইফ হি ফেলস ইন দ্য ইন্টারভিউ, সে যদি ইন্টারভিউতে ফেল করে, হি উইল বি ডাউন ইন দ্য ডাম্পস, মানে সে যদি ইন্টারভিউতে ফেল করে তাহলে হি উইল বি সে হতাশায় ডাউন ইন দ্য ডাম্পস, শি উইল বি ডাউন ইন দ্য ডাম্পস, মানে সে হতাশায় পড়বে বা সে দুঃখিত হবে, এই টাইপের একটা মিনিং দিচ্ছে। সো আমি একেবারে শর্টে বলি, আপনারা যখন বললেন আই এম ফিলিং লাইক ভেরি স্যাড, আপনারা যখন এই টাইপের কথা যখন বলবেন, তখন ওই স্যাড এর জায়গা আপনারা জাস্ট মানে অ্যাড করবেন হচ্ছে আই এম ফিলিং লাইক ডাউন ইন দ্য ডাম্পস, মানে স্যাড এর পরিবর্তে ডাউন ইন দ্য ডাম্পস এই কথাটা অ্যাড করবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা নিয়ে বলার কোনো আমার মনে হয় না দরকার। পিস অফ কেক আপনারা সবাই জানেন। মানে আমরা যখন কোনো কিছু বলি না, কোনো একটা কাজ খুবই ইজি এই কাজটা করতে, ওই ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, পিস অফ কেক। আরেকটা আছে আহ অ্যাজ ইজি অ্যাজ পাই, এই টাইপের একটা। আরেকটা আছে ওয়াকিং ইন দা পার্ক, মানে যে আমরা হাঁটি না, ওয়াকিং ইন দা পার্ক, এই টাইপের একটা কথা। ওটাও মানে খুবই ইজি, বাট আপনারা জাস্ট এটাই শিখেন, এ পিস অফ কেক। এটা আমার মনে হয় আপনাদের সবার কাছেই কমন এন্ড সবাই জানেন। এটা মানে কোন ক্ষেত্রে আপনি বলতে পারবেন, ধরেন কোন একটা পাজেল সলভ করা বা কোন একটা ম্যাথ, এই টাইপের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দ্যাট ওয়াজ রিয়েলি দ্যাট ওয়াজ রিয়েলি এ পিস অফ কেক ফর মি, এই টাইপের একটা আপনি বলতে পারেন। ধরুন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ফর মি সলভিং ম্যাথ প্রবলেমস ইজ এ পিস অফ কেক, মানে আমার কাছে ম্যাথ সলভ করাটা খুবই সহজ, মানে ভেরি ইজি টু ডু, মানে ম্যাথ সলভ করাটা আমার কাছে খুবই ইজি।
অথবা পাস্টে যদি বলি, দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক ফর হার বিকজ শি স্টাডিড ওয়েল। সে খুব ভালো পড়াশোনা করেছিল বা সে অনেক পড়াশোনা করেছিল, সেই জন্য এই টেস্টটা বা এই পরীক্ষাটা তার কাছে খুবই সহজ ছিল। হ্যাঁ, I hope writing essays will become a piece of cake after more practice. হ্যাঁ, মানে আমি বিশ্বাস করি রাইটিং এসে, বেশি বেশি রাইটিং লেখা বা প্র্যাকটিস করা আপনার কাছে, সরি, মানে আই হোপ রাইটিং এসে উইল বিকাম এ পিস অফ কেক, মানে রাইটিং এসে আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে, উইল বিকাম হয়ে যাবে আফটার মোর প্র্যাকটিস, মানে অনেক প্র্যাকটিস করার পর, মোর প্র্যাকটিস করার পর আপনার কাছে রাইটিং এসে আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। আমরা এখানে কি বলতে পারি, আই হোপ রাইটিং এসে উইল বিকাম এ পিস অফ কেক আফটার পিকিং আপ এ কোর্স ফ্রম খান ভাই, খান আইএলটিএস। মানে আমরা খান ভাইয়ের কাছ থেকে যদি একটা রাইটিং এর কোর্স নিই, তাহলে আমাদের কাছে রাইটিং এসে লেখাটা খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমার মনে হয় না বোঝার কিচ্ছু নাই। আমরা এটা কখন ইউজ করবো, যখন কিনা আমরা বলবো এই কাজটা আমার কাছে খুবই ইজি ছিল, মানে দ্যাট ওয়াজ রিয়েলি ইজি ফর মি। এক্ষেত্রে আমরা ইজিটা বাদ দিয়ে এ পিস অফ কেকটা ইউজ করবো, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এই যে একটা কমন, এটা আমরা পার্সন রিলেটেডে অনেক মারতে পারবো যদি একটু মুখস্থ করতে পারেন। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, বাট আমরা এটা বাংলা মিনিংটা আমরা সবাই জানি যে কথার থেকে কাজে পারদর্শী, এই টাইপের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি যে কোনো পার্সন রিলেটেড এটা মারতে পারবেন, মানে আহ সব কাজ, মানে সব পার্সন রিলেটেড কিওয়ার্ডে আপনি এটাও মারতে পারবেন, এইটা, এ হার্ট অফ গোল্ড, তারপর আপনি এ শোল্ডার টু ক্রাই অন, এই টাইপের ইডিয়মস গুলো আপনারা অনেক মারতে পারবেন। ইভেন আপনাদের যারা ওই যে শর্ট প্যারাগ্রাফ রেগুলার পড়তেছেন, তারা এটা সম্পর্কে অলরেডি ইউজ টু, মানে এটা সম্পর্কে জানেন ভালো মতোই। প্রত্যেকটা কিওয়ার্ডে পার্সন রিলেটেড, মানে ওই শর্ট প্যারাগ্রাফ গুলোতে এটার ব্যবহার অনেকবার দেয়া হয়েছে। আচ্ছা, এখানে মিনিংটা বলতেছে হোয়াট সামওয়ান ডাজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট দে সি, হোয়াট দে সে, মানে হচ্ছিল ওইটাই যে কথার থেকে কাজে পারদর্শী, যেটা আমরা ইউজ টু জেনে আসছি ছোটবেলা থেকে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। বারবার পড়বেন, বারবার পড়তে পড়তে এটা মুখে আপনার অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। এক দুইবার শুনেন, ইডিয়মস গুলো আপনারা এখানে যে 20-25টা আছে, আপনার সব মুখস্থ করতে হবে না, আপনি একটা কি দুইটা নিবেন প্রতিদিন। এইভাবে 10 দিনে আপনি প্রতিদিন দুইটা দুইটা করে নিয়ে জাস্ট সেন্টেন্স মেক করবেন, কিভাবে এটা আমি আমার স্পিকিং এ আনতে পারি, কিভাবে এটা আমি যে কোনো কনটেক্সট দেখলে ইউজ করতে পারি বা বলতে পারি, এই সুযোগে থাকবেন। সবগুলো একবারে পড়তে যান না, জাস্ট আজকে দেখেন, বোঝেন। আপনাদের আরেকটা পিডিএফ দেবো, ওইখানে গল্প আকারে বানানো আছে, ওইটা দেখলে আরো বুঝতে পারবেন। জাস্ট প্রতিদিন ওইখান থেকে দুইটা তিনটা যে যে কয়টা আপনার অ্যাবিলিটি আছে, মানে মুখস্থ করা, মেমোরাইজ করা, ওই কয়টাই নিবেন, এর বেশি নিবেন না। বাট প্র্যাকটিস করেন, শেষ করতে 10-15 দিনের ভিতর ভালো মতো আপনার মুখে ঠোঁটস্থর মতো আনা যায়। বাট বারবার পড়বেন, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, এইভাবে জোরে জোরে। আচ্ছা, আমরা একটু দেখি, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, সো আই ফোকাস অন ডুইং মাই বেস্ট, মানে কথার থেকে কাজে পারদর্শী। মানে আমি এখানে বোঝাইতেছে যে আমি কথা থেকে কাজে পারদর্শী, সো আমি কথা কম বলে কাজে আমি ফোকাস করি, মানে আই ফোকাস অন ডুইং মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য ফোকাস করি, কাজে বোঝাইতেছে। হ্যাঁ, তারপর এখানে ধরেন আরেকটা আছে, হি প্রুভড হিজ কমিটমেন্ট বিকজ অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে এখানে বুঝাইতেছে হয়তো সে আপনাকে মানে এখানে এখানে একটু দেখেন দুজনের কনভারসেশন। ধরুন আপনাকে আমাদের বললো যে ভাই আমি আইএলটিএস এক্সামে, মানে আমার পুরো ওভারঅল ব্যান্ড স্কোর আমি 7 পাবো। হ্যাঁ, এ লোকটা বললো আচ্ছা ঠিক আছে তুমি পায়ে দেখাও। ও আর কোনো কথা, দেখেন কথাটা কিন্তু কত সহজ, সোজা একটা বাক্যে যে বললো আমি আইএলটিএস 7.5 পাবো। হ্যাঁ, কিন্তু এই 7.5 বা 7 পাওয়া তো 1-2 দিনের ব্যাপার না। এখানে আপনার 4-5-6 মাসের একটা প্রিপারেশন থাকা লাগে, ভালো হার্ড ওয়ার্ক করা লাগে, দেন আপনি 7 বা 7.5 পাবেন বা তার উপরে। হুম, তো এখানে ওইটাই বুঝাইতেছে যে আপনার কথার থেকে কাজে পারদর্শী। ধরেন সে 7.5 পাইলো, সো তখন আমরা বলতে পারি হি প্রুভড হিজ কমিটমেন্ট, মানে সে তার কমিটমেন্টটা প্রমাণ করলো, যে সে বলেছিল যে 7.5 সে পাবে এবং ইভেন সে সেটা করে দেখিয়েছে, এই টাইপের একটা কথা। ঠিক আছে, এটা আপনারা পার্ট 2 পার্সন রিলেটেড কিওয়ার্ডে বলতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা দেখাই দিব। জাস্ট এখন একটু জাস্ট পরিচিত হন, আর একটু পারলে একটু মুখস্থ করেন যে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, এসটা কিন্তু মিস দেন না বলতে গেলে। আচ্ছা,
আরেকটা কমন একটাই, এটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এটা নট অনলি জাস্ট কিউ কার্ডে, আপনার ইভেন্ট, প্লেস রিলেটেড, আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এ নাইট টু রিমেম্বার, মানে একটা ভেরি স্পেশাল এন্ড মেমোরেবল নাইট। আমরা বলি না সবসময়, ধরেন আমার বার্থডে, এটা ছিল ভেরি স্পেশাল, বা আমাদের লাস্ট ট্রিপ বা ট্রাভেলিং বা ভ্রমণ বা পিকনিক, এটা খুবই মেমোরেবল বা ভেরি স্পেশাল ছিল। ওই টাইপের কথাবার্তার ক্ষেত্রে আমরা ওইটা না বলে, যে ভেরি স্পেশাল বা ভেরি মেমোরেবল, ওইটা না বলে আমরা কিন্তু বলতে পারি যে মাই বার্থডে ওয়াজ এ নাইট টু রিমেম্বার, মানে আমার জন্মদিন ছিল খুবই মেমোরেবল অথবা ভেরি স্পেশাল। অথবা আপনি বলতে পারেন মাই সিস্টার ওয়েডিং ওয়াজ এ নাইট টু রিমেম্বার, মানে আমার বোনের বিয়ে ছিল আপনার ভেরি স্পেশাল এন্ড মেমোরেবল, এই টাইপের। হ্যাঁ, আপনি যে যখন আমরা বলি না, ধরেন প্লেস প্লেস রিলেটেড কিউ কার্ড আমরা যখন বলবো যে উই টুক এ লট অফ পিকচার, আমরা যখন প্লেস রিলেটেড কোন একটা কিউ কার্ড এক্সপ্লেন করতে যাবো, ধরুন আপনি বললেন আপনি কক্সবাজারে বেড়াইতে, সরি, ট্যুরে গেছেন 3-4 দিনের, লাস্টে তো আপনি কনক্লুশনে বলবেন যে উই টুক এ লট অফ ফটোস এন্ড ইট ক্রিয়েট মেমোরিজ, মানে এটা মেমোরিজ ক্রিয়েট করছে, তখন কিন্তু আপনি বলতে পারেন দ্যাট ওয়াজ এ নাইট টু রিমেম্বার, অল অফ দিস ওয়াজ এ নাইট টু রিমেম্বার, মানে সবকিছুই ভেরি স্পেশাল অথবা মেমোরেবল, এটা একটা কথা বলতে পারেন। আমরা একটু এক্সাম্পল দেখি, ধরেন এটা মাই বার্থডে পার্টি ওয়াজ ট্রুলি এ নাইট টু রিমেম্বার, মানে আমার বার্থডে পার্টি ছিল মানে সত্যি ভেরি স্পেশাল এন্ড মেমোরেবল। অথবা আপনি বলতে পারেন যে মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি, বা যার খুশি তার, এখানে বার্থডে পার্টি বাদ দিয়ে আপনি বলতে পারেন মাই ওয়েডিং পার্টি, বা মাই ফ্রেন্ডস ওয়েডিং পার্টি, অথবা মাই কাজিনস ওয়েডিং পার্টি ওয়াজ ট্রুলি এ নাইট টু রিমেম্বার, মানে খুবই মেমোরেবল অথবা খুবই স্পেশাল ছিল। আমরা আজকে থেকে আর বলবো না ভেরি স্পেশাল অথবা ভেরি মেমোরেবল, এটা পরিবর্তে আমরা বলবো এ নাইট টু রিমেম্বার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা এটা অনেক সুন্দর একটাই, এটা আপনারা যখন কিনা কোনো ইভেন্ট রিলেটেড কিউ কার্ড এক্সপ্লেন করতে যাবেন, তখন এটা অনেক কাজে দিবে। হ্যাঁ, গো অফ উইথাউট হিচ, গো অফ উইথাউট হিচ, ধরুন আমি একটা যদি বাংলা এক্সাম্পল দিই, আহ আপনার বোনের বিয়ে, হ্যাঁ, ধরেন একটা বিয়েতে সাধারণত অনেক ধরনের কাজ থাকে। হ্যাঁ, তো আপনি ভাবলেন যে ওই দিনের ওয়েদারটা খারাপ, দেন খাবার দাবার, দেন হচ্ছে হলো আপনার অতিথিদের সামলানো, অনেক ধরনের কাজ, তো যে কোনো সমস্যা হইতেই পারে ওই ওয়েডিং এ বা ওই বিয়ের অনুষ্ঠানে। বাট দেখা গেল কি, বিয়েটা বিয়ের শেষে কোনো সমস্যা ছাড়াই হচ্ছে আপনার বিয়েটা সম্পূর্ণ হলো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই একটা ইডিয়মস বলতে পারেন, গো আপ উইথাউট এ হিচ, মানে আপনার কোনো সমস্যা ছাড়াই সম্পূর্ণ হওয়া। হ্যাঁ, পজিটিভ ওয়েতে কোনো কিছু, মানে আপনি ধরেন কোনো সমস্যা ঝামেলা ছাড়াই সুন্দরভাবে সম্পূর্ণ হওয়া, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গো অফ উইথাউট এ হিচ। আমি বলতে পারি মাই বার্থডে পার্টি, মানে যখন কিনা আমি পাস্ট রিলেটেড বলবো, গোর কিন্তু একটা পাস্ট ভার্ব হচ্ছে কিন্তু ওয়েন্ট। হ্যাঁ, WEN, আরে ওয়েন্ট, তো আমি বলতে পারি মাই বার্থডে পার্টি ওয়েন্ট অফ, এই যে গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট অফ উইথাউট এ হিচ, মানে আমার বার্থডে পার্টি ওয়েন্ট অফ উইথাউট এ হিচ, মানে আমার মানে জন্মদিন কোনো সমস্যা ছাড়াই শেষ হলো বা সম্পূর্ণ হলো। আমার মানে জন্মদিনের যে পার্টিটা, হ্যাঁ, যে মাই বার্থডে পার্টি ওয়েন্ট অফ উইথাউট হিচ। তো আপনি বলতে পারেন মাই সিস্টার ওয়েডিং ওয়েন্ট অফ উইথাউট এ হিচ, এইভাবে একটা কথা বলতে পারেন। আপনি যখন ইভেন্ট রিলেটেড কিউ কার্ড গুলা সলভ করতে যাবেন, ইভেন্ট রিলেটেড কি, সাধারণত আমি কোনো বিয়েতে গেছি, বা আমি কোনো বার্থডে পার্টিতে গেছি, বা আমি কোনো কনসার্টে গেছি, তখন কিন্তু আপনি বলতে পারেন দিস কনসার্ট ওয়েন্ট অফ উইথাউট এ হিচ। সো আমার মনে হয় যে টপিক রিলেটেড ইডিয়মস গুলো এগুলো বাছাই করা, আপনার জাস্ট একটু পড়বেন। এটা একটু প্রথম প্রথম আপনার কাছে একটু জটিল লাগতে পারে, গো আপ উইথাউট এ হিচ, একটু উচ্চারণ করতে বারবার পড়েন, গো আপ উইথাউট এ হিচ, গো আপ উইথাউট এ হিচ, বা ফার্স্ট একটু আস্তে আস্তে দেন স্পিডে বলার ট্রাই করেন। হ্যাঁ, ধরেন এখানে মিনিংটা দেওয়া আছে টু হ্যাপেন স্মুথলি উইদাউট এনি প্রবলেমস, মানে কোনো সমস্যা ছাড়াই, হ্যাপেন স্মুথলি সম্পূর্ণ হলো, স্মুথলি কোনো ঝামেলা ছাড়াই বা সমস্যা ছাড়াই। দেখেন, উই আর হোপিং দ্য ইভেন্ট, আমরা আশা করেছিলাম, ইভেন্ট গোজ, এটা কিন্তু প্রেজেন্টে কিন্তু আবার ইএস হয়ে যাবে, ঠিক আছে, যে দ্য ইভেন্ট গোজ অফ উইদাউট হিচ, আমরা আশা করেছিলাম যে ইভেন্টটা কোনো ঝামেলা ছাড়াই বা সমস্যা ছাড়াই সম্পূর্ণ হবে।
দ্য ওয়েডিং ওয়েন্ট অফ উইদাউট এ হিচ, মানে বিয়েটা সম্পূর্ণ হলো কোনো সমস্যা ছাড়াই, সমস্যা ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হলো, মানে এভরিথিং ওয়াজ পারফেক্ট, মানে এটা মিনিংটা দিতেছে এভরিথিং ওয়াজ পারফেক্ট বিয়েতে। হ্যাঁ, এই ছিল হচ্ছে হলো আপনার গো আপ উইথাউট হিচ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটা একটু শিখেন, আপনাদের সামনে কিউ কার্ড গুলো তো অনেক হেল্প করবে। আপনি যে কোনো ইভেন্ট রিলেটেড ভাই, পার্টিতে গেছেন, বার্থডে পার্টিতে গেছেন, আপনি কনসার্টে গেছেন, গ্রাজুয়েশন প্রোগ্রামে গেছেন, সব জায়গায় এটা মারতে পারবেন যে ওই প্রোগ্রামটা ওয়েন্ট অফ উইথাউট হিচ, সম্পূর্ণ হয়েছে কোনো ঝামেলা ছাড়াই। হ্যাঁ, এটা মারতে পারবেন। আচ্ছা, এটা অনেকটা ইজি। এটা আমার মনে হয় না আপনাদের একটু ভেঙে দেখাইতে হবে। সেটা হচ্ছে মিন অ্যা লট টু মি, মানে কোনো কিছু ভেরি স্পেশাল অথবা ইম্পর্টেন্ট বা খুবই মূল্যবান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মিন অ্যা লট টু মি। ধরুন আপনি এটা কোথায় বলতে পারবেন, ওই যে কিউ কার্ডের অবজেক্ট অথবা থিং রিলেটেড যখন কিনা আপনাকে বলবে যে ডিসক্রাইব এ থিং দ্যাট ইউ রিসিভ অ্যাজ এ গিফট, মানে তুমি একটা অবজেক্ট বা থিং বা কোনো একটা কিছু পেয়েছো যেটা গিফট হিসাবে পেয়েছো, ওটা সম্পর্কে ডিসকাস করো। ধরুন আপনি বললেন, আপনি কি বলবেন, আপনি মোবাইল ফোন বলতে পারেন, অথবা গিফট মানে গিফট হিসেবে মোবাইল ফোন বলতে পারেন, ডায়েরি বলতে পারেন, বুক বলতে পারেন, বা যে কোনো কিছু বলতে পারেন, স্মার্ট ওয়াচ, যে কোনো কিছু। হ্যাঁ, আহ, আমরা কিন্তু ওই ক্ষেত্রে আমরা কিন্তু মিন এ লট টু মি, মানে দ্যাট দ্যাট গিফট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এটা না বলে আমরা কিন্তু বলতে পারি দিস গিফট, দিস গিফট মিনস এ লট টু মি, মিনস এ লট টু মি। এস হবে কিন্তু যদি আপনার সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আবার মিনের সাথে এস যোগ করে দিস গিফট মিনস এ লট টু মি, এই উপহারটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট অথবা খুবই মূল্যবান। দেখেন এই যে একটা বক্স দ্বারা বুঝাইতেছে, সুন্দর করে র্যাপিং করা, মানে খুবই মূল্যবান একটা জিনিস এই বক্সের ভিতরে আছে। হ্যাঁ, ধরেন এখানে আপনি যে কোনো কনটেক্সটে এটা ইউজ করতে পারেন, ইওর সাপোর্ট মিনস এ লট টু মি রাইট নাও, মানে তোমার আহ, সহযোগিতা এখন আমার কাছে অনেক মূল্যবান এই মুহূর্তে। দ্যাট গিফট মিন্ট, এটা কিন্তু দেখেন ভার্ব দেখে আবার পাস্ট কিন্তু মিন্ট, দ্যাট গিফট মিন্ট, দ্যাট গিফট আচ্ছা মিন্ট আ লট টু মি। জি ভাই। হ্যাঁ ভাই, আমি বলছিলাম রাজ, ভাই এটা কি পার্সোনাল ক্ষেত্রে যায় না? যেমন হচ্ছে আমার জীবনে বা আমার ক্ষেত্রে আমার বাবা মা একটা গুরুত্বপূর্ণ বা হ্যাঁ, একটা বা আমার বোন একটা গুরুত্বপূর্ণ পার্সন আমার লাইফে। তাহলে ওই ভেরি ক্ষেত্রে যায় না? আপনি ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি তো বললেন যে জাস্ট হয়তো বা যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আর না কি। না তো না আমি না যদি ভাই, প্রোডাক্ট আমি জাস্ট প্রোডাক্টে মিন করছি যে প্রোডাক্টের ক্ষেত্রে আপনার শিওর শট মারবেন। হ্যাঁ, প্রোডাক্ট বলতেছি কেন, আপনি যখন অবজেক্ট থিংস আছে না, ওই ক্ষেত্রে কিউকার্ডে, মানে কিউকার্ডের জন্য আপনারা ডিরেক্ট এটা মারবেনই, ওটা আমি দেখাই দিব। আর এই ও যে উপরে আচ্ছা আচ্ছা। যতগুলা ইডিয়মস দেখাইতেছি না, আপনার যদি ইউজটা জানেন না, আপনার সবকিছুতে মারতে পারবেন। বাট আমি আপাতত আপনাদের ছোট্ট করে বলতেছি যে এটার জন্য এটাই আপাতত শিখেন, পরবর্তীতে আপনি যখন মিনিংটা ধরতে পারবেন, হ্যাঁ, তখন আপনি যে কোনো কন্টেক্সটে ইউজ করতে পারবেন ভাই। আপাতত আমি জাস্ট বলে রাখতেছি যে আমাদের নিয়মটা হচ্ছে কিউকার্ডের পার্সন রিলেটেড আপনি 4-5টা ইডিয়মস পড়বেন, ওই ইডিয়মস গুলা পার্সন রিলেটেড আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি ব্যবহারটা শিখে ফেলেন, মানে ওটা ইউজটা যদি জেনে, মানে মানে ইউজ করতে করতে যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন ভাই। হ্যাঁ, ধরেন এই মিনস এ লট টু মি, ধরেন এই গিফটটা মিনস এ লট টু মি, আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি বলতে পারি না আমার ফাদার, হি ইজ রিয়েল, হি মিনস এ লট টু মি, মাই ফাদার হু মিনস এ লট টু মি, যে কিনা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। অথবা বলতে পারি না, বলতে পারি তো মাই ফাদার, মাই প্যারেন্টস, অথবা মাই মাদার, বা মাই বেস্ট ফ্রেন্ড, যে কোনো কন্টেক্সটে মারতে পারেন। বাট আপাতত মানে কিউ কার্ডের জন্য যে কটা টাইপ দেখাই দিই, ওইগুলার জন্য ওই ভোকাব গুলো মানে ইডিয়মস গুলা পড়েন, অনেক হেল্প করবে। আর যদি ব্যবহারটা শিখে ফেলতে পারেন, তাহলে তো ভাই কথাই নাই, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব জায়গায় মারতে পারবেন, জাস্ট কনটেক্সট বুঝে বুঝে। আগে ইউজটা শিখেন, তারপর সব জায়গায় ইউজ করতে পারবেন ভাই। এগুলোর মানে কোনো ধরাবান্ধা নিয়ম নেই যে আপনি এখানে ইউজ করতে হবে, বাট আমি আপনাদের ওই ইডিয়মস তো অনেক হাজার হাজার আছে, অত শিখার দরকার নাই। যেগুলো শিখলে আপনি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে মানে ইউজ করতে পারবেন, ওইগুলো আপাতত শিখেন। তারপর যদি আপনার মনে হয় যে আমার আরো বেশি শিখা দরকার, সমস্যা নাই, ইউটিউব করলে পাই যাবেন, গুগল করলে পাই যাবেন ভাই। ওকে, সো আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই যে ধরেন এই যে এইখানে একটা দ্যাট গিফট মেন্ট এ লট টু মি, মানে এই গিফটটা মানে এই উপহারটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট হোয়েন আই ওয়াজ গোয়িং থ্রু এ টাফ টাইম, যখন কিনা আমি খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন এই উপহারটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি মানে খুবই মূল্যবান ছিল, এই টাইপের একটা কথা। ওকে, এই যে
এটা ভাই আমি জানি আপনারা সবাই জানেন, তারপর এটা একটু মুখস্থ করে নেবেন। কস্ট নামে লেগ মানে ভেরি এক্সপেন্সিভ, অথবা কস্ট এ লট অফ মানি। ধরেন এখানে আইফোনের একটা ছবি দিয়া, আইফোন তো আমার কাছে কস্ট নামে লেগ মানে ভেরি এক্সপেন্সিভ, আপনাদের কাছে নাও হইতে পারে। হ্যাঁ, ধরেন আপনাকে যখন কিনা কিউ কার্ডে আক্স করবে, আহ, ধরেন কোনো ক্লোথ নিয়ে, জানি কিনা আপনার কিউ কার্ড কতটুকু সলভ করছেন, জামা কাপড় নিয়ে কিন্তু একটা থাকেই, বা আপনার ধরেন মোবাইল ফোন বা বিভিন্ন কিছু ধরেন একটা, আপনি এটা কিন্তু ধরেন আমি বলি এখানে জাস্ট ওই অবজেক্ট থিংসে কিন্তু এটা মারতে পার মানে সব জায়গায় ইউজ করতে পারবেন। ধরেন আপনি যখন বললেন প্লেস রিলেটেড, আপনি কক্সবাজার গেছিলেন, আপনি যখন বলবেন দ্য হোটেল দ্যাট ওয়াজ রিয়েলি দ্যাট ওয়াজ এ কস্ট নামে লেক, বা হোটেল আপনি কি বলে রেন্ট, দ্য হোটেল রেন্ট ওয়াজ এ কস্ট নামে লেক, আপনি কিন্তু এখানে প্লেস রিলেটেডও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। বাট আপাতত জাস্ট ইউজটা শিখেন। হ্যাঁ, তারপর আমার মনে হয় সব জায়গায় এটা আপনারা ভাবতে ভাবতে ইউজ করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এটা কোথায় ইউজ করব, যে কস্ট নামে লেখ যখন কিনা কোনো কিছুর দাম খুবই এক্সপেন্সিভ বা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ভেরি এক্সপেন্সিভ না বলে আমরা কিন্তু বলতে পারি যে কস্ট নামে লেখ। একটু প্রোনাউন্সিয়েশনটা একটু ভালো মতো করবেন, কস্ট অ্যান্ড আমে লেখ এই টাইপের। হ্যাঁ, ধরুন আপনার এখানে আমি বলতে পারি মাই মোবাইল ফোন কস্ট নামে লেখ, অথবা মাই কম্পিউটার দ্যাট ইজ রিয়েলি কস্ট নামে লেখ। যে কোনো কনটেক্সটে আপনি বলতে পারেন, মোবাইল ফোন বলতে পারেন, কম্পিউটার বলতে পারেন, ল্যাপটপ বলতে পারেন। যখন কিনা ওই যে আপনারা বললাম না অবজেক্ট থিংস রিলেটেড, বস্তু রিলেটেড কিউ কার্ড গুলো সলভ করতে যাবেন না, তখন আপনারা বললেন স্মার্ট স্মার্ট ওয়াচ নিয়ে কথা বললেন, তখন বললেন যে দ্যাট দিস স্মার্ট ওয়াচ বা দিস স্মার্ট ওয়াচ কস্ট নামে লেগ খুবই এক্সপেন্সিভ, এটা একটা কথা দুইটা বলে দিলেন, সমস্যা কি? আমার মনে হয় এটা নিয়ে আর বোঝানো কিছু নাই। বাট আপনারা একটু এইখান এটা শিখেন, এগুলো কিন্তু খুবই কমন। ভেরি এক্সপেন্সিভ আমরা কিন্তু এটা না বলে আমরা বলতে পারি কস্ট নামে লেগ। এই কমন ওয়ার্ড গুলা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি না ভাই, এমনি আমাদের স্কোর বুস্ট হইব, প্যারা নাই। আচ্ছা, আরেকটা, এটা সব জায়গায় ইউজ করতে পারবেন ভাই, ক্লোজ টু মাই হার্ট। হ্যাঁ, মানে ভেরি ইম্পর্টেন্ট, স্পেশাল, ইমোশনালি মিনিংফুল টু ইউ। আপনি যখন কিনা পার্সন রিলেটেড বলবেন যে মাই ফাদার হি ইজ রিয়েলি ক্লোজ টু মাই হার্ট, আপনি যে কোনো প্লেস বা যে কোনো কিছু নিয়ে এটা মারতে পারবেন, ক্লোজ টু মাই হার্ট। এটা অনেক সুন্দর একটা কলোকেশন, একটু শিখে রাখেন। আমরা সবাই জানি, তারপর আমরা ইউজটা জানি না। এখানে কয়েকটা এক্সাম্পল আছে, আরেকটা আপনাদের পিডিএফ দেওয়া হবে, ওইখানে অনেক 5-10টা করে এক্সাম্পল আছে, ওইটা দেখে আবার একটু শিখবেন। আচ্ছা, এখানে কি দেয়া আছে আমরা একটু এক্সাম্পল দেখি। দিস প্রজেক্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট বিকজ ইট হেল্পস পোর চিলড্রেন। হুম, আপনি ধরেন যে পার্ট ওয়ানে একটা কমন একটা ইয়ে আছে যে ওই যে ভলেন্টিয়ার কাজ, ওই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে দিস ওয়ার্ক ইজ রিয়েলি ক্লোজ টু মাই হার্ট বিকজ আই ক্যান হেল্প মেনি পোর চিলড্রেন, অথবা মেনি পিপল। এই ক্লোজ টু হার্ট এটা জাস্ট আপনি পার্সন রিলেটেড না, অনেক জায়গায় ইউজ করতে পারবেন, আপনি জাস্ট একটু শিখেন। হ্যাঁ, আমরা জানি ক্লোজ টু হার্ট, আমরা জানি, বাট আমরা স্পিকিং এ আনতে পারি না। বাট আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা পারবো সবাই। কারণ এখানে আরেকটা এক্সাম্পল, দ্যাট প্লেস ওয়াজ ক্লোজ টু মাই হার্ট বিকজ আই গ্রো আপ দেয়ার। ভাই, হোম টাউন নিয়ে আপনি একটা কোয়েশ্চেন পাবেন মাস্ট, হোম টাউন বা আপনার কি বলে আপনাকে ফার্স্টে আস্ক করা হবে যে ফার্স্টে দিক ওয়ার্ম আপ কোয়েশ্চেনে যে মে আই নো, সরি, হোয়ার আর ইউ ফ্রম, মানে কোথায় আপনি আহ, কোথা থেকে এসেছেন, এই টাইপের একটা। আপনি বললেন যে আই লিভ ইন ঢাকা হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দেন আপনি একটা কথা বলে দিলেন, দ্যাট প্লেস ইজ রিয়েলি ক্লোজ টু মাই হার্ট বিকজ আই গ্রো আপ দেয়ার। আপনি এখানে বড় হয়েছেন, এই কারণে এই প্লেসটা আপনার কাছে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্লেস রিলেটেড এটা বলতে পারবেন, পার্সন রিলেটেড বলতে পারবেন, অনেক জায়গা বলতে পারবেন। ঠিক আছে, জাস্ট একটু শিখেন। কমন, এটা আমরা অনেক জানি বাট স্পিকিং আনতে পারি না, বাট ইনশাল্লাহ আজকে থেকে আমরা এটা পারবো। আচ্ছা, কেউ না বুঝলে কিন্তু মানে আনমিউট করে বললেন যে ভাই বুঝতে পারিনি বা এই টাইপের কিছু একটা। আরেকটা, এটা ভাই প্লেস রিলেটেড ইউজ করতে পারবেন যে কোনো কিওয়ার্ডে, ব্রেথ অফ ফ্রেশ এয়ার। দেখে বুঝতে পারতেছেন একটা আপু যে কিনা আপনার খোলা একটা মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, মানে তাকে দেখে বোঝা যাইতেছে একটা একটু পজিটিভ ভাইব দিতেছে। হ্যাঁ, মানে আমরা ব্রেথ অফ ফ্রেশ এয়ার বলতে বোঝা হচ্ছে নিউ অ্যান্ড রিফ্রেশিং, মানে সতেজ থাকা। হ্যাঁ, এটা সবসময় পজিটিভ পজিটিভ ওয়েতে ইউজ করবেন। ঠিক আছে, ধরুন আমরা কিভাবে ইউজ করতে পারি একটু এক্সাম্পল গুলা দেখি। Her positive attitude is a breath of fresh air in this boring office.
মানে তার অ্যাটিটিউডটা হচ্ছে খুবই নিউ অ্যান্ড রিফ্রেশিং, মানে খুবই সতেজ করে আমাদের, এরকম একটা ভাইব দিতেছে এই বোরিং অফিসে। মানে এই বোরিং অফিসের ভিতর তার এই পজিটিভ অ্যাটিটিউডটা আমাদের সতেজ করে, এই টাইপের একটা কথা। আমরা এটা প্লেস রিলেটেড কিভাবে ইউজ করতে পারি, ধরেন আপনাকে একটা এক্সামিনার আস্ক করলো একটা কোয়েশ্চেন যে তুমি তোমার লাস্ট উইকেন্ডে কি করছো, এই টাইপের একটা কোয়েশ্চেন। ধরেন আপনি বললেন আহ আম, আমি 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 একটা এক্সাম্পল জাস্ট বলি, I went to I went to the Cox's Bazar. I went to Cox's Bazar and I had been spending there 3 days and I felt like a breath of fresh air to me. মানে আমি felt like মানে হচ্ছে আমি, আমার অনুভূতি ছিল নিউ অ্যান্ড রিফ্রেশিং, এই টাইপের। আপনার ইউজ দেখতে দেখতে এটা শিখে ফেলবেন, বাট এটা শিখেন, এটা কিন্তু প্লেস রিলেটেড যে কোনো কিউ কার্ড আপনি এটা বলতে পারবেন। হ্যাঁ, কিউ কার্ড বা পার্ট 1 বা পার্ট 3-তে এগুলো জাস্ট কমন। আপনার যে বলি না যে আহ, আমি ওই প্লেসে যে ভেরি হ্যাপি হয়েছি, বা ওই প্লেস আমাকে হেল্প করছে টু রিচার্জ মাই ব্যাটারিজ, এটাও কিন্তু অনেক সুন্দর একটা কলোকেশন, এটাও আপনি বলবেন। বাট আপনি বলেন না যে নতুন একটা ভাইব দিছে, এই টাইপের কথা হচ্ছে, ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার টু মি, এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। হ্যাঁ, মানে এই দেখেন নিঃশ্বাস নিতেছে, একটা ফ্রেশ এয়ার মানে একটা ধান ক্ষেত বা এই টাইপের কিছু একটা, বা গমের ক্ষেত জানি না, ফ্রেশ এয়ার নিচ্ছে। ওকে, আরেকটা প্লেস রিলেটেড কিওয়ার্ডে এটা অনেক ইউজ করতে পারবেন। ধরুন এ স্টোন থ্রো অ্যাওয়ে, মানে এ দেখেন একটা স্টোন মানে একটা পাথর, থ্রো অ্যাওয়ে মানে খুব কাছ থেকে এটাকে ছুঁড়ে ফেলা হয়েছে, এই টাইপের। কিন্তু এটা মিনিংটা হইতেছে ভেরি ক্লোজ। আপনি যদি দেখেন এর হাত আর এই পাথর বেশি ডিস্টেন্স নাই কিন্তু, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন মানে এই স্টোনস থ্রো অ্যাওয়ে। আপনি ধরুন আপনি প্লেস রিলেটেড কিভাবে বলতে পারবেন, আপনাকে বলা হলো আপনার ডিসক্রাইব এ পার্ক হুইচ ইজ লোকেটেড ইন ইউর এরিয়া, মানে আপনাকে একটা পার্ক সম্পর্কে ডিসকাস করতে বলা হলো যেটা কিনা আপনার এরিয়াতেই অবস্থিত। তখন আপনি বলতে পারেন না দিস পার্ক হুইচ ইজ লোকেটেড ইন, সরি না, এইভাবে বলতে পারেন যে দিস পার্ক ইজ এ স্টোন থ্রো অ্যাওয়ে ফ্রম মাই হোম বা ফ্রম মাই হাউস, মানে এই পার্কটি ভেরি ক্লোজ ফ্রম মাই হোম, মানে আমার বাসা থেকে খুবই কাছে, মানে ভেরি ক্লোজ ইন ডিস্টেন্স। ধরুন এখানে দেয়া আছে দ্য ক্যাফে ইজ জাস্ট এ স্টোনস থ্রো অ্যাওয়ে ফ্রম মাই হাউস। উইল সরি ওয়েন আই লিভড ইন প্যারিস, যখন কিনা আমরা প্যারিসে ছিলাম, দ্য আইফেল টাওয়ার ওয়াজ জাস্ট স্টোনস থ্রো অ্যাওয়ে। আপনি এখানে বলতে পারেন না যে ওয়েন আই লিভড ইন কক্সবাজার, কক্সবাজার একটা ভালো একটা প্লেসের নাম বলেন, হিমছড়ি বা ফিশ মিউজিয়াম, এই টাইপের একটা কথা বললাম, দ্য ফিশ মিউজিয়াম ওয়াজ জাস্ট এ স্টোন থ্রো ফ্রম মাই হোটেল, এটা একটা কথা আমরা বলতে পারি। হ্যাঁ, সো এটা অনেক সুন্দর একটা ইডিয়মস। মানে আমরা যখন বলি না দিস, আই লিভড ইন এ হোটেল ইন কক্সবাজার হুইচ ওয়াজ ভেরি ক্লোজ ফ্রম দ্য বিচ, মানে বিচ থেকে ওটা খুবই, মানে ভেরি ক্লোজ মানে খুবই কম ডিস্টেন্স ছিল, মানে খুবই ক্লোজে ছিল আমার হোটেল, ফ্রম মানে বিচ থেকে আমার হোটেলটা খুবই কাছে ছিল। ওই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এ স্টোনস থ্রো অ্যাওয়ে। তার অনেক ব্যবহার আপনারা, আমি আরো পিডিএফ দিব, এখানে পাবেন। অ্যান্ড এটা আপনারা একটু শিখেন ভালো হবে। হুম, এটা কিন্তু এটা একটু অ্যাডভান্স ইডিয়মস গুলা শিখতে পারলে ভালো একটা মার্ক আনতে পারবেন ইনশাল্লাহ। ভাই এই নোটগুলো একটু দিয়ে দিই, আমি তো ঠিক মতো পাচ্ছি না। আপনি আমাকে একটা নোট, আচ্ছা আপনাকে নোট দিই। এটা নিয়ে আর বলার কিছু নাই, এটা নিয়ে আমাদের একটা প্যাটার্নই আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। মানে এই দেখেন, এই যে এই ধরনের চারটা আপনি সাধারণত সবসময় দেখেন না, যেটা সত্য কথা, খুবই রেয়ারলি বা কখনো দেখছি কিনা আমরা, এটা নিয়েও সন্দেহ। সো কোনো কাজ যখন কিনা খুবই রেয়ারলি আমি করি, মানে খুবই হার্ডলি করি, খুবই কম করি, তখন কিন্তু আমরা এই টাইপের একটা কথা আমরা বলতে পারি। ধরেন এটা নিয়ে আমরা তো বলছি এই যে পার্ট 1-এ যে হাউ ক্যান ডু ইউ গো টু দ্য সিনেমা, আমি বলতে পারি ওয়ান্স ইন এ ব্লু মুন আই ক্যান গো টু দ্য সিনেমা বিকজ অফ মাই স্টাডি কমিটমেন্ট। আমরা কিন্তু একটা প্যাটার্নই দিয়ে দিচ্ছি ওইটার। হ্যাঁ, সো তারপর এখানে দিচ্ছি যাতে একটু আপনি ভালো করে এটা মানে মাথায় রাখতে পারেন। সো ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ভেরি রিয়ারলি। এখানে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, আই ইট জাঙ্ক ফুড, মানে আমি জাঙ্ক ফুড খাই ওয়ানলি, বা ওয়ানলি অথবা জাস্ট ওয়ানলি বাদ দিয়ে আপনি বলতে পারেন আই ইট জাঙ্ক ফুড ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে আমি খুব রিয়ারলি জাঙ্ক ফুড খাই।
হি ইউজ টু ভিজিট আস ওয়ান্স ইন এ ব্লু মুন হোয়েন হি লিভ অ্যাব্রোড। যখন মানে সে খুবই কম আমাদের সাথে দেখা করতো যখন কিনা সে অ্যাব্রোডে থাকতো। হুম। সো আমার মনে হয় না এটা নিয়ে আর বলার কিছু দরকার আছে, আপনারা এটা সম্পর্কে জানেন। আচ্ছা, নেক্সট, হোয়াটস অফ এ ডিফারেন্ট কালার। এটাও কিন্তু আমাদের একটা প্যাটার্ন পার্ট 1 এর। হ্যাঁ, words of a different color. Which, do you like music? Do you like traveling? Do you like reading a books? Do you like watching a movies? ওই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা সরি আমরা একটা প্যাটার্ন পড়ছি না, yes who doesn't like books অথবা who doesn't like music, I'm not a horse of a different color. বাট এই দেখেন horse of a different color দেখেই বোঝা যাইতেছে যে horse of a different color মানে হচ্ছে হলো কমপ্লিটলি ডিফারেন্ট অথবা ডিফারেন্ট সিচুয়েশন। আমরা যদি একটু কমপ্লিটলি ডিফারেন্ট দিয়ে পড়ি তাহলে দেখতেই পারেন এই ঘোড়ার কালার, এই ঘোড়াগুলার কালার কিন্তু অন্য অন্য সব ঘোড়া থেকে পুরাই ভিন্ন। হ্যাঁ, যে এই ঘোড়ার কালারটা বা হর্সের কালারটা যদি দেখেন, এরকম হর্স কিন্তু আমরা খুবই কম দেখি। ওয়ান্স ইন এ ব্লু মুন আমরা কিন্তু সুযোগ পাই এই ধরনের হর্স দেখতে, বা এটা কিন্তু অন্য অন্য সব হর্সের কালারের থেকে আলাদা। সাধারণত হর্স গুলো হয় কি পুরা সাদা বা পুরা এই কালার বা পুরা ব্ল্যাক কালার এই টাইপের সাধারণত হয়ে থাকে। হ্যাঁ, সো হর্স এর ডিফারেন্ট কালার হচ্ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, মানে পুরোপুরি ভিন্ন। সো আমরা এটা পার্ট 1 এ কিভাবে ইউজ করি? ইয়েস who doesn't like reading a books, I'm not a, মানে এই দেখেন I am not, সরি আরে নট এ, তারপর কিন্তু আমরা এটা ইউজ করি আম নট এ হোয়াটসঅ্যাপ এ ডিফারেন্ট কালার। মানে কি হোয়াটসঅ্যাপ এ ডিফারেন্ট কালার যদি হয় কমপ্লিটলি ডিফারেন্ট মানে ভিন্ন, আর আমি যদি তার আগে বলি আম নট এ হোয়াটসঅ্যাপ এ ডিফারেন্ট কালার, তার মানে কি আমি ভিন্ন না। মানে কি আপনাকে যখন আস্ক করা হয় ডু ইউ লাইক ট্রাভেলিং, ইয়েস হু ডাজন্ট লাইক ট্রাভেলিং, ইয়েস কে ট্রাভেলিং পছন্দ করে না, আম নট এ হোয়াটসঅ্যাপ এ ডিফারেন্ট কালার, আমি ভিন্ন না, মানে আমি অন্য সবার মতোই। ঠিক আছে, দেন আপনার মতো করে এক্সটেন্ড করে যান, যেটা কিনা পার্ট 1 এ আপনাদের দেখাই দিয়েছে অনেকবার। সো এখানে যদি আমরা একটু এক্সাম্পল দেখি যে আই থট উই আর টকিং অ্যাবাউট ওয়ার্ক, মানে আমি চিন্তা করেছিলাম আমরা কাজ নিয়ে কথা বলছি, বাট এখানে আই থিঙ্ক হবে, সরি আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট ওয়ার্ক, আমি মনে করি আমরা কাজ নিয়ে কথা বলছি, বাট ইউর কোয়েশ্চেন ইজ হোয়াটস অফ এ ডিফারেন্ট কালার, মানে তোমার কোয়েশ্চেনটা পুরাই ভিন্ন। দে ওয়ার প্ল্যানিং এ স্মল ইভেন্ট, তারা একটা স্মল ইভেন্ট নিয়ে প্ল্যানিং পরিকল্পনা করছিল, বাট দ্য ওয়েডিং টার্ন আউট টু বি হোয়াটসঅ্যাপ এ ডিফারেন্ট কালার, বাট বিয়েটা বা ওয়েডিংটা পরিণত হলো পুরো ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট ভাবে এটা পরিণত হলো। ভাইয়া কত সময় ক্লাস হবে, আমার একটু কাজ ছিল ভাই, জানি না তো কত সময় ক্লাস হবে, এটা কিভাবে বলি ক্লাসে কত সময় হবে। আপনি যাইতে পারেন, রেকর্ড তো আছে, পরে রেকর্ড দেখে নিন। ক্লাস তো যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো হবেই। আপনি ক্লাসের থেকে লিভ নিতে পারেন, আপনার যেহেতু কাজ আছে, আপনি রেকর্ড ক্লাসটা দেখতে পারেন। রেকর্ড তো দেওয়া হবেই ইনশাল্লাহ ক্লাসের পর। আচ্ছা, সো হোয়াটসঅ্যাপে ডিফারেন্ট কালার আমরা এটা পার্ট 1 এ একটা প্যাটার্নে পড়ছি, চেষ্টা করবো মনে রাখার। হ্যাঁ, আচ্ছা, যখন কিনা বুঝেন নাই পার্ট 1 এ, এখন এই যে দেখে বুঝে নেন যে একটা ভিন্ন ঘোড়া, মানে ভিন্ন ঘোড়া বলতেছে মানে পুরাই ভিন্ন। হোয়াটসঅ্যাপে ডিফারেন্ট কালার মিন্স হচ্ছিল সম্পূর্ণ ভিন্ন। ওকে, আচ্ছা, আরেকটা কমন একটা ইডিয়মস, রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, মানে আপনার যেটাকে আমরা বোঝাই যে রোম একদিনে কমপ্লিট হয় নাই, এরকম একটা কথা। হ্যাঁ, বাট এটার মেন বাংলাটা হচ্ছিল মানে বড় কিছু অর্জন করতে হলে সময় লাগে, এরকম একটা কথা। আপনাকে যখন বলবে যে পার্ট 1 এ যে, আমার কোশ্চেন মনে পড়তেছে না, যে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাটা কি তোমার জন্য কনভিনিয়েন্ট না ইনকনভিনিয়েন্ট, এটা একটা কথা, তখন আপনি বলতে পারেন যে লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ ইজ মানে অনেক বেনিফিট আছে হ্যান ত্যান, দেন আপনি বলতে পারেন ইট টেক্স টাইম বিকজ আই বিলিভ দ্যাট রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। এটা আপনি মানে ইউজেস গুলো দেখলে এটা শিখতে পারবেন। বাট এখন আপাতত মনে রেখে দেন, এটা আমরা সবাই জানি রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে মানে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক টেক্স টাইম টু কমপ্লিট, মানে কোনো একটা বিশাল বড় কিছু অর্জন করতে হলে একটু টাইম লাগে। হ্যাঁ, আপনি যেমন বলতে পারেন সাকসেস নিড পেশেন্ট বিকজ আই বিলিভ রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, মানে সাকসেস নিডস পেশেন্ট। পেশেন্টের একটা ইডিয়মস আছে, সেটা হচ্ছে হোল্ড ইউর হর্সেস, হোল্ড ইউর হর্সেস, ইয়েস সরি ইয়েস হর্সেস, মানে আপনি যখন বলবেন না যে তুমি ধৈর্য ধরো,
প্র্যাকটিস করতে থাকো এভরিদিন, প্রত্যেকদিন। সরি, আপনারা যারা বলেন না আমার মুখে কিচ্ছু আসে না, আমি বলতে পারি না, ভাই এটা বিলিভ করতে হবে। এই ইডিয়মসটা আমি বলে দিতে পারি, রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, মানে বড় কিছু অর্জন করতে হলে একটু টাইম নেই। সো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন, যাদের কিনা ওই ফর্মে পূরণ করছেন যে আমি কিচ্ছু বলতে পারতেছি না, কিচ্ছু পারি না, তাদের কিন্তু আমি নিজে পার্সোনালি কিছু ভিডিও দিয়ে দিছি। হ্যাঁ, বাট তারা আর কোনোদিন আমরা আপডেট দেন নাই ভিডিওগুলো কি আজও দেখতেছেন কিনা বা কি অবস্থা, তা আমি আরো মনে নাই। বাট আমার কেবল মনে পড়লো এই রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, মানে বড় কিছু অর্জন করতে হলে আপনাকে একটু টাইম দিতেই হয়, আপনার প্র্যাকটিস করতেই হবে। সো এটা আপনারা যে কোনো পার্ট 1 বা 3 বা এমনি রিয়েল লাইফে এটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এখানে দেয়া আছে লার্নিং এ নিউ ভাইয়া ল্যাঙ্গুয়েজ টেকস টাইম। আমি আমি শুনছিলাম যে রোম ওয়াজ নট বিল্ড আ ডে, মানে হচ্ছে কোনো কিছু অসম্ভব নয়। কোনো কিছু অসম্ভব নয় বা বড় কিছু করতে হলে টাইম তো লাগেই, এই টাইপের ভাই মিনিং। তাই আসলে কি এগুলো হচ্ছে রূপক অর্থে মিনিং হয়, আপনার দিক দিয়ে মানে কিভাবে বোঝায়, বাট আমি যেটা জানি সেটা আচ্ছা হচ্ছে ভাইয়া, কোনো কিছু এটা তো রেকর্ডিং থাকবে তাই না? হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক দিলে তো ধর সমস্যা নাই না? না 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 না, আপনাকে লিঙ্ক আচ্ছা, দিয়ে আর দেবো ওই যে ভাই আপনাকে একটু নক দিলে আমাকে একটু দিয়ে দিয়েন একটু এই নোট আচ্ছা গুলি আচ্ছা আর দিয়ে এই দেবো, যে প্যারাগ্রাফ গুলি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে ভাই, ওই যে যেটা বলছেন অসম্ভব নয় কোনো কিছু, হ্যাঁ এটা হচ্ছে কি, ধরেন আপনি কোনো একটা কিছু শিখতেছেন, হ্যাঁ শিখতে শিখতে হতাশ হয়ে যাইতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলা হইতেছে যে রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। এটা এখন মিনিং আসতে পারে যে কোনো কিছু অসম্ভব নয় যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, অথবা বড় কিছু অর্জন করতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। কারণ বড় কিছু সাধারণত খুব কম সময়ে আসে না, সেই ক্ষেত্রে এটা ইউজ করে, রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। আই উইল জি রিমাইন্ড ভাইয়া। মাইসেলফ, দেখেন এই যে he realized that Rome wasn't built in a day when his project took months to complete. সে রিয়েলাইজ করলো রোম wasn't built in a day, মানে বড় কিছু অর্জন করতে হলে আপনার পরিশ্রম করতেই হবে, যখন কিনা তার প্রজেক্ট মাসের পর মাস লাগছিল শেষ করতে। ঠিক আছে, ওকে। আরো কতগুলো আছে আল্লাহ জানে। আচ্ছা, এটা এটা অনেক সুন্দর একটা গেম চেঞ্জার। আমি রোনালদো দিয়ে দিছি, আমি রোনালদো ফ্যান, কারণ রোনালদো যে কোনো ম্যাচের গেম চেঞ্জার। আপনারা হয়তো মেসি নিয়ে ভাবতে পারেন বা যে আর খুশি তারে। হ্যাঁ, আচ্ছা বলি, গেম চেঞ্জার হচ্ছে হলো, ধরেন যে কোনো কিছু চেঞ্জ করে দেওয়ার মতো অ্যাবিলিটি। হ্যাঁ, ধরেন আমি বলতে পারি ইন্টারনেট, এটা কিন্তু একটা গেম চেঞ্জার। হ্যাঁ, কারণ এইটা আপনার একেবারে সবকিছু কিন্তু আমাদের বদলে দিছে। দেন আপনি যদি বলি আফটার করোনা ভাইরাস অনলাইন ক্লাস কিন্তু আপনার খুবই পপুলার হয়ে গেছে। তার মানে কি, এখন অনলাইন ক্লাসটা বা এই টুলস গুলা, অনলাইন টুলস গুলা, এটা কিন্তু এক ওয়ান কাইন্ড অফ গেম চেঞ্জার। আপনি যখন অবজেক্ট থিংস বা এই টাইপের কিছু নিয়ে ডিসক্রাইব করতে যাবেন, তখন কিন্তু আপনি এই গেম চেঞ্জার এই ইডিয়মসটা ইউজ করতে পারেন বা ফ্রেজটা আপনি, বা ওই যে যখন এআই রোবটস এই টাইপের জিনিসগুলো যখন বলবেন না, তখন কিন্তু আপনি এটা বলতে পারেন। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখি, দিস নিউ এআই টুল ইজ এ গেম চেঞ্জার ফর দ্য টেক ইন্ডাস্ট্রি। দেন আপনি বলতে পারেন না যে মাই মোবাইল ফোন ইজ এ গেম চেঞ্জার ফর মি, বা দ্য ইন্টারনেট ইজ এ গেম চেঞ্জার। এই টাইপের কথাবার্তা কিন্তু আপনারা বলতে পারেন। দ্য ইনভেনশন অফ ইন্টারনেট, মানে ইন্টারনেট আবিষ্কার ওয়াজ এ গেম চেঞ্জার ফর কমিউনিকেশন। কত সুন্দর ওয়ার্ড। হ্যাঁ, ইলেকট্রিক কার্স উইল বি এ গেম চেঞ্জার, অথবা আপনি এখানে এটা বাদ দিয়ে দিতে পারেন না, রোবট উইল বি এ গেম চেঞ্জার ফর আওয়ার সোসাইটি। ঠিক আছে, তো এটা অনেক সুন্দর একটা ফ্রেজ বা ইডিয়মস, সেটাই বলেন। আপনি একটু মনে রাখেন, এটা আপনার অবজেক্ট থিংস রিলেটেড কিউ কার্ড সলভ করতে গেলে আপনি এটা লাগবে। ফেস দ্য ভাই আমি মিউজিক। একটা কথা বলতে পারি। হ্যাঁ শিওর। আই বিলিভ দ্যাট আইএলস স্কোর উইল বি দ্য গেম চেঞ্জার ফর মাই ফিউচার। এইভাবে ইউজ করা যাবে না, হ্যাঁ মানে অবশ্যই তো ভাই। এক্সপেকটেশনের ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই ভাই, something that completely changes a situation or makes a big difference, usually in a positive way. আপনার যদি এখন আইএলটিএস স্কোরটা আপনাকে পজিটিভ ওয়েতে একটা যদি চেঞ্জ পরিবর্তন এনে দেয়, কারণ আপনি ভালো একটা স্কোর পাইলে আপনার ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অফার পাবেন, তারা আপনার অফার লেটার তারা আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, সো এটা তো আপনার জন্য গেম চেঞ্জারই ভাই। ওকে, আচ্ছা, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক এটা হচ্ছে সাধারণত, ধরুন এটা কিভাবে বোঝাই, আহ একেবারে বাংলায় বলতে হচ্ছে নিজের কর্মের ফল নিজেকে ভোগ করা। হ্যাঁ, ধরেন আপনি, এখন আমি পড়াশোনা করতেছি না, বাট সামনের মাসে আমার আইএলটিএস এক্সাম। আমি ভাবলাম
ইউটিউবে কয়েকটা মোটিভেশনাল ভিডিও দেখলাম যে রেজিস্ট্রেশন করলে পড়া হয়, বাট আমি রেজিস্ট্রেশন করার পর পড়তে পারলাম না, এক্সাম দিয়ে দিলাম। এক্সাম নিয়ে মানে ভাবলাম যে পরীক্ষা খারাপ হয়েছে, তারপর ভাবলাম যে মনে হয় লাস্টে 6 পাই যাবো, বিদেশ যাওয়ার মতো একটা স্কোর হয়ে যাবে, বাট ওইটাও হইলো না। বিকজ আপনি পড়েন নাই, ভালো মতো প্রিপারেশন নেন নাই, এই কারণে আপনার ভালো একটা স্কোর আসে নাই। So, এই কর্মের ফল বা আপনার কর্মের ফল তো আপনাকে ভোগ করতে হইতেছে, বা আপনার কনসিকুয়েন্সেস আপনারই তো ভোগ করতে হবে। মানে মূল কথা হচ্ছে আমার কাজের ফল আমি মুখামুখি হওয়া বা আমারই ভোগ করাকেই সেই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি ফেস দ্য মিউজিক। ধরেন এখানে দেয়া আছে টু অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট, অথবা অর ডিল উইথ দ্য কনসিকুয়েন্সেস অফ সামথিং ইউ হ্যাভ ডান রং। মানে আমি যেই কোন একটা কিছু রং ভাবে কমপ্লিট করছি, সেটার ফলাফল আমারই ভোগ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ফেস দ্য মিউজিক ইডিয়মসটা ইউজ করতে পারি। ধরেন এখানে একটা এক্সাম্পল যদি দেখি, হি চিটেড ইন দ্য এক্সাম, সে ধরেন এক্সামে চিট করছে, লাইক নকল করছে বা এই টাইপের কিছু একটা করছে, এন্ড নাও হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক, তাকে এখন তার কর্মের ফল ভোগ করতে হবে। সে নকল করছে, তার মানে কি এখন তাকে এক্সপেল করা হবে বা হেডমাস্টারের কাছে নিয়ে যাওয়া হবে বা যে কোনো কিছু করা হতে পারে, মানে তার কর্মের ফল সেই পাচ্ছে। ওকে, শি মেড এ মিস্টেক অ্যাট ওয়ার্ক, সে কাজে একটা মিস্টেক করছে, ভুল করছে, হ্যাঁ, অ্যান্ড ফেস দ্য মিউজিক, তাকে তার কর্মের ফল ভোগ করা হচ্ছে, মানে সে তার কাজের কর্মের ফল ভোগ করছে ফ্রম হার বস, তার বসের থেকে সে প্রত্যেকটা দিন বা ইয়েস্টারডে গতকাল তার কর্মের ফল সে ভোগ করেছে, কারণ তার একটা ছোট মিস্টেকের কারণে। ওকে, আর যে আরেকটা দেখি, ইফ ইউ লাই টু দেম, তুমি যদি তাদের মিথ্যা বলো, ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক লেটার, পরবর্তীতে তোমার কর্মের ফল তুমি ভোগ করবা। যদি দেখেন এই যে এই লোকটা, তার পিছনে একটা ছায়া বা শ্যাডো তাকে আঁকড়ে ধরে আছে, এটাকে বোঝাচ্ছে যে আমারই কর্মের ফল আমাকে আঁকড়ে ধরে আছে, মানে আমার কর্মের ফল আমারই ভোগ করতে হবে। ঠিক আছে, ইফ ইউ লাই দেম, ইফ ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আপনি যদি ভালো মতো পড়াশোনা না করেন, আপনি কখনোই ভালো একটা স্কোর করতে পারবেন না, তখন কি হবে, আপনাকেও কিন্তু ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। ঠিক আছে, আপনাকে আপনার কর্মের ফল ভোগ করতে হবে, কারণ আপনি যদি ভালো একটা স্কোর না পান, আপনার ইনটেক মিস যাবে, আবার একটা বছর আপনার ওয়েট করতে হবে, ঠিক আছে, পরের বছরের জন্য। ওকে, না বুঝলে কিন্তু বলবেন ভাই, যেটা বুঝতে পারিনি। হ্যাঁ, কাম কাম ইন হ্যান্ডি, ঠিক আছে, এটা খুবই ইউজফুল একটা আহ মানে কি বলা যায়, ইডিয়মস বা কলোকেশন বলতে পারেন। ধরুন আপনি একদিন বাইরে বের হলেন, বাইরে বের হওয়ার পর দেখলেন বৃষ্টি আসতেছে বা বৃষ্টি আসছে, তখন ওই ক্ষেত্রে আপনার ব্যাগে একটা ছাতা ছিল, তখন কিন্তু ওই ছাতাটা কিন্তু কাম ইন হ্যান্ডি, মানে আপনার জন্য খুবই ইউজফুল, কারণ ওই ছাতাটা আপনি বের করলেই কিন্তু আপনি বৃষ্টি থেকে রেহাই পাচ্ছেন বা বেঁচে যাচ্ছেন। হ্যাঁ, এটা আমরা যে কোনো ডিভাইস বা অবজেক্ট বা থিংস রিলেটেড কিউ কার্ড সলভ করতে যে আমরা এটা, মানে এটা আমাদের লাগবে, আমরা ইউজ করতে পারবো কাম ইন হ্যান্ডি। ধরেন এই যে নাইফটা কিন্তু এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, দিস পকেট নাইফ, এটা কিন্তু একটা পকেট নাইফ, মানে পকেটে রাখার মতো ছুরি। কামস ইন হ্যান্ডি হোয়েন আই গো ক্যাম্পেইন, যখন আমি ক্যাম্পেইনে যাই তখন কিন্তু এই নাইফটা, ছুরিটা আমার জন্য অনেক ইউজফুল। মানে কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে টু বি ইউজফুল অর হেল্পফুল, খুবই মানে ইউজফুল, ইফেক্টিভ। ঠিক আছে, ধরেন আরেকটা যদি দেখি, দ্য ম্যাপ কেম ইন হ্যান্ডি when we got lost in the city, যখন কিন্তু আমরা শহরে হারিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু এই ম্যাপটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ ছিল। কেম ইন হ্যান্ডি, পাস্টে কেম। আচ্ছা, ইউর ইংলিশ স্কিল উইল কাম ইন হ্যান্ডি when you study abroad, স্টাডি অ্যাব্রোড বা স্টে অ্যাব্রোড, যেটাই বলেন, যখন কিনা আপনি বিদেশে থাকবেন অথবা যখন কিনা আপনি বিদেশে পড়তে যাবেন, তখন কিন্তু আপনার জন্য এই ইংলিশ স্কিলটা খুবই ইউজফুল হবে। ঠিক আছে, এটা আমরা অনেক কনটেক্সটে ইউজ করতে পারি, বাট আপাতত আমরা জাস্ট একটু শিখবো, আর আমরা অবজেক্ট থিংস রিলেটেড কিউ কার্ড গুলোতে আমরা এটা ইউজ করব ইনশাল্লাহ। ধরেন আপনি ইউজ করতে পারেন দিস টুল, বা ধরেন দিস অ্যাপ ইজ দিস অ্যাপ কামস ইন হ্যান্ডি, বা দিস ওয়েবসাইট, যখন আপনি ওয়েবসাইট রিলেটেড বর্ণনা করতে যাবেন বা অ্যাপস রিলেটেড বর্ণনা করতে যাবেন, এক্সপ্লেইন করতে যাবেন, তখন কিন্তু বলতে পারেন দিস অ্যাপ অথবা দিস মোবাইল ফোন কামস ইন হ্যান্ডি ফর মি টু ইউজ মাই ডেইলি লাইফ, মানে আমার ডেইলি লাইফ ইউজ করার জন্য এটা এই মোবাইল ফোনটা খুবই ইউজফুল। আচ্ছা, আর বেশি নাই মেবি, ওরে বাবা অনেকগুলো আছে তো। আচ্ছা 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 আচ্ছা, ব্রেক দ্য মনোটনি, এটা কিন্তু আরেকটা ইডিয়মস। আমরা বলি না যে রিডিউস মাই স্ট্রেস, মানে আমার স্ট্রেসটা রিডিউস করো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, ধরেন ব্রেক দ্য মনোটনি মনোটনি
মানে হচ্ছে ধরেন এই দেখেন একটা লোক কাজ করতে করতে খুবই মানে কি বলা যায় একঘেয়েমি ফিল করতেছে। মনোটোনি অর্থ তো একঘেয়েমি ফিল করা। হ্যাঁ, ধরেন আহ আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরুন আমি সারা সপ্তাহ কাজ করতেছি, বাট আমি যদি শুক্রবারে একটা সারা সপ্তাহ কাজ করতে করতে আমি কিন্তু খুবই বোরিং হয়ে যাইতেছি। হ্যাঁ, তখন ধরেন আমি যদি শুক্রবারে কোনো একটা ট্রিপে যাই বা বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাই, তখন কিন্তু এটা আমাকে হেল্পস করতেছে। ইট হেল্পস মি টু ব্রেক দ্য মনোটনি, মানে আমার এই একঘেয়েমিটা ব্রেক করতে এটা কিন্তু সাহায্য করতেছে। ধরেন এখানে দেয়া আছে টু মেক লাইফ মোর ইন্টারেস্টিং বাই ডুইং সামথিং ডিফারেন্ট সো ইট ডাজন্ট ফিল বোরিং। মানে আপনি লাইফটাকে ইন্টারেস্টিং করতে ভিন্ন কিছু করলেন যেটা কিনা আপনার বোরিংনেসটা রাখলো না। ধরেন এখানে যদি কয়েকটা এক্সাম্পল দেখি, আই টেক শর্ট ট্রিপ, আমি একটা শর্ট ট্রিপ নিয়েছিলাম উইকেন্ডেতে টু ব্রেক দ্য মনোটনি অফ ডেইলি ওয়ার্ক অথবা ডেইলি লাইফ। মানে আপনার ডেইলি লাইফে যে একঘেয়েমি ভাবটা ওটা দূর করতে আপনি একটা শুক্রবারে বা একটা ছুটির দিনে আপনি একটা শর্ট ট্রিপ নিয়েছিলেন। লাস্ট মান্থ উই অর্গানাইজ এ পিকনিক টু ব্রেক দ্য মনোটনি অফ অনলাইন ক্লাসেস। গত মাসে অর্গানাইজ বা সেট আপ আমরা একটা পিকনিক সেট আপ করেছিলাম টু ব্রেক দ্য মনোটনি অফ অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসের যে একঘেয়েমি ভাবটা ওটা দূর করার জন্য আমরা লাস্ট উইকে একটা ব্রেক দ্য মনোটনি একটা পিকনিক অর্গানাইজ করেছিলাম। ঠিক আছে, আমার মনে হয় এটা বুঝতে পারছেন। এটা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন, অনেক ক্ষেত্রে আপনি যখন অ্যাক্টিভিটি বা যে কোনো কিউকাটি সলভ করতে যাবেন তখন এটা আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনি সাইকেল চালাইতে গেলেন, তখন কিন্তু ইট হেল্পস ইউ টু ব্রেক দ্য মনোটনি। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটি কিল। ওকে, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। দেখেন এই লোকটা আহ দুইটা পাখিতে মারতেছে, এটা আসলে উচিত না, বাট ভাইয়া ওয়ান। আমি জি, আরেকটু বিরক্ত করতে পারি? সরি হ্যাঁ সরি। বলেন, বলেন ভাই। ব্রেক দা মোনোটোনি আর হচ্ছে ব্রেক দা আইস, দুটো কি সিমিলার? না, 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 ব্রেক দ্য আইস হচ্ছে হলো আপনার কোন একটা কনভারসেশন শুরু করা। হ্যাঁ, ব্রেক দ্য আইস বরফ ভাঙা, যেটা বাংলা মিনিং, বাট আপনি একটা কনভারসেশন শুরু করতেছেন, সেটা হচ্ছে কনভারসেশন শুরু করার ক্ষেত্রে আমরা ব্রেক দ্য আইস ইউজ করতে পারি। আর ব্রেক দ্য মনোটনি হচ্ছে হলো আপনি বোরিং লাইফকে আপনি ভাঙতেছেন, বের হয়ে আসতেছেন বোরিং ভাইয়া লাইফ। তাহলে এটা কি অনেকটা আউটিং উইথ ফ্রেন্ডস অন উইকেন্ড? হ্যাঁ, ইট হেল্পস মি টু ব্রেক দ্য মনোটনি। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম ভাই। আচ্ছা, আমি একটু ফাস্ট করি, অনেকে অলরেডি চলে গেছেন ভাই, আর 13 জনের মতো আছেন, যাই হোক ফাস্ট করি। ওকে, বোরিং হয়ে গেছেন, বাট এগুলো সত্যি সত্যি আপনি স্কোরটা যদি একটু বুস্ট করতে চান, এগুলো খুবই দরকার আপনার। কারণ এগুলা ছাড়া আপনি হয়তো 5.56 এ আটকে থাকবেন, বাট 6.57 যাইতে হলে এগুলো আপনার লাগবেই। ওকে, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে একটা পাথর দিয়ে দুইটা পাখি মারা। হ্যাঁ, মানে এটা বোঝাচ্ছে হলো এক ঢিলে দুই পাখি মারার মেন হচ্ছে হলো একটা অ্যাকশনেই আপনি দুইটা কাজ সম্পন্ন করা। মানে অ্যাকশন নিয়েছেন আপনি একবার, আপনি কমপ্লিট করছেন দুইটা কাজ। ফর এক্সাম্পল, আপনি সকালে বাজার করতে গেলেন, আপনার উদ্দেশ্য কিন্তু বাজার করায়, কিন্তু আপনি সামাও আপনি ক্যামাক্রস হয়ে গেলেন বা আপনি কোনো একটা বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল, আপনার দুইটা কাজই হলো, বন্ধুর সাথে দেখা হইলো, আবার বাজারও করা হইলো। ওই ক্ষেত্রে কিন্তু আমি তার বলতে পারি কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। হ্যাঁ, ভালো করে একটু এটা করবেন, এই এসটা কিন্তু মানে মিস যায় না। মানে টু অ্যাচিভ টু থিংস এট দ্য সেম টাইম উইথ এ সিঙ্গেল অ্যাকশন, মানে একটা সিঙ্গেল অ্যাকশনের মাধ্যমে দুইটা জিনিস অ্যাচিভ করা। ধরেন প্রেজেন্ট টেন্সে আমি কিভাবে ইউজ করতে পারি, আই সাইকেল টু ওয়ার্ক হুইচ কিলস টু বার্ডস উইথ ওয়ান স্টোন, আই সেভ মাই মানি অ্যান্ড স্টে ফিট। আমি কাজে যাই সাইকেল চালিয়ে, যেটা কিনা হুইচ কিলস টু বার্ডস উইথ ওয়ান স্কিল, যেটা কিনা মানে আপনার এক ঢিলে দুই পাখি মারার মতো। নট অনলি জাস্ট সেভ মাই মানি, শুধু আমার মানি সেভ করে না, বাট অলসো আমাকে কিন্তু স্টে ফিট, আমাকে ডেইলি লাইফে ফিট রাখে। আচ্ছা, ইয়েস্টারডে আই কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। গতকাল আমি এক ঢিলে দুই পাখি মেরেছি বাই শপিং ফর গ্রোসারিজ, মানে আমার মূল উদ্দেশ্য ছিল গ্রোসারিজ কেনার জন্য শপিং মলে যাওয়া বা শপিং করতে যাওয়া। ওয়েল মিটিং অ্যান ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট, কিন্তু আহ, হঠাৎ করে আমার পুরনো এক বন্ধুর সাথে মার্কেটে দেখা হয়ে গেল, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল কিন্তু শপিং করতে যাওয়া গ্রোসারিতে। হ্যাঁ, কিন্তু তার একটা পুরানো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওকে, এই টাইপের আপনারা এটা ইউজ করতে পারেন অনেক জায়গা। পার্ট 1 এর কোশ্চেন যখন সলভ করতে যাবেন, ধরেন ডু ইউ প্রেফার স্টাডি অ্যালং অর গ্রুপ স্টাডি। হ্যাঁ, মানে তুমি একা পড়তে ভালোবাসো না
বন্ধু বান্ধবের সাথে গ্রুপ স্টাডি ভালোবাসো, প্রেফার করো, আপনি তখন বলতে পারেন আমি গ্রুপ স্টাডি ইটস ফিল লাইক এ kills two but within one student. It's not only improve my communication but also enhance my study, বা আপনাদের ভিতরে একটা গ্রুপ ওয়ার্ক ক্রিয়েট করে, এই টাইপের করতে পারেন। হ্যাঁ, এগুলোর ব্যবহারগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। আরো আপনারা একটু গুগল করবেন, দেখবেন এগুলো আরো কিভাবে আপনার ডেইলি লাইফ কনভারসেশন আনতে পারেন। আচ্ছা, আর মেবি একটা দুইটা আছে। আচ্ছা, বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে আপনি ধরুন, এটা মেইন বিষয়টা হচ্ছে রাত থেকে পড়াশোনা করা বা কাজ করা। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে আপনি ধরুন, এই যে দেখেন, এই যে রাত বুঝাইতেছে, ঠিক আছে, রাত একটা আপু না ভাই জানি না পড়াশোনা করতেছে। হ্যাঁ, মানে বুঝাইতেছে 3-4টা তারা দিয়ে বুঝাইতেছে অনেক রাত। হ্যাঁ, আবার এই দেখেন এখানে ক্যান ম্যান খায় শেষ করে ফেলাইছে, মানে বোঝাই যাইতেছে সে খুব পড়তেছে। আপনি ধরেন এক্সামের আগের দিন আপনি সাধারণত অনেক পড়েন। হ্যাঁ, তো ওইসব ক্ষেত্রে আপনি বলতে পারেন বার্ন দ্য মিডনাইট অয়েল। বা আপনি আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সাবমিশনের আগের দিন আপনি কিন্তু সারা রাত লেখে ফাটাই দেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বার্ন দ্য মিডনাইট অয়েল। মানে স্টে আপ লেট ওয়ার্কিং অর স্টাডিং, মানে সারা জেগে কাজ করা বা পড়াশোনা করা, এই টাইপের একটা কথা আপনাকে মানে বোঝাইতেছে। আমরা যদি একটু দেখি, আম বার্নিং দ্য মিডনাইট ওয়েল টু ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট, মানে আমি সারা রাত জেগে কাজ করেছি টু ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট ফিনিশ করার জন্য আমি সারা রাত জেগে কাজ করেছি, অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য সারা রাত জেগে কাজ করেছি। ওকে, he burned the midnight oil to prepare for his final exam. আপনি এখানে ইউজ করতে পারেন I burned the midnight oil to prepare for the IELTS exam. মানে আমি রাতের পর রাত জেগে পড়াশোনা করেছি টু প্রিপেয়ার আইএলটিএস এক্সাম, মানে আইএলটিএস এক্সামের প্রস্তুতির জন্য আমি রাতের পর রাত জেগে পড়াশোনা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে বার্ন দ্য মিডনাইট ওয়েল। এটা আপনারা অনেক কিওয়ার্ড ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, লাস্ট আমরা একটা ইউজ করি না, ধরেন লেট অফ স্ট্রিম, এটা হচ্ছে ইডিয়মস বা ফ্রেজাল ভার্ব যেটাই বলেন, জাস্ট আপনার ব্যবহারটা জানেন। হ্যাঁ, মানে আমরা একটা ইউজফুল ফ্রেজ শিখছি না, টু রিডিউস মাই স্ট্রেস, মানে আমার স্ট্রেস রিডিউস করে দেয়, কমিয়ে দেয়। সেম ওইটার সিনোনিমে একটা জাস্ট লেট অফ স্ট্রিম। হ্যাঁ, এই দেখেন, টু রিলিজ অ্যাঙ্গার, স্ট্রেস অর এনার্জি বাই ডুইং সামথিং অ্যাক্টিভিটি লাইক শাউটিং, এক্সারসাইজিং, প্লেইং ইটিসি। যে কোনো অ্যাক্টিভিটি রিলেটেড কিউকার্ডে এটা আমরা ইউজ করতে পারবো। ধরুন, আফটার ওয়ার্ক, কাজের পর, আই প্লে ফুটবল টু লেট আপ স্ট্রিম, মানে আমি কাজের পর ফুটবল খেলি টু রিলিজ মাই স্ট্রেস, মানে আমার স্ট্রেস রিলিজ করার জন্য আমি কাজের পর ফুটবল খেলি। হি ওয়েন্ট ফর এ লং রান, সে অনেক দূরে ছিল। হ্যাঁ, স্টাডিড টু লেট অফ স্ট্রিম আফটার দ্য আর্গুমেন্ট, সে আর্গুমেন্টের পর তার রাগ কমানোর জন্য সে অনেক দৌড়াদৌড়ি করেছিল বা লং রান করেছিল। I will go to the gym tomorrow to let off steam after the exam. এক্সামের পর আমি আমার স্ট্রেস রিডিউস করার জন্য, মানে আমার স্ট্রেস কমানোর জন্য আমি জিমে যাব। I will go to the gym tomorrow. আমি আগামীকাল জিমে যাব টু লেট অফ স্ট্রিম, আমার স্ট্রেস রিডিউস করার জন্য, আমার স্ট্রেস রিলিজ করার জন্য আফটার দ্য এক্সাম। এক্সামের পর আমি আগামীকাল জিমে যাব আমার স্ট্রেস মানে স্ট্রেস রিলিজ করার জন্য বা রিডিউস করার জন্য। ঠিক আছে, আর মেবি নাই। এই ছিল আপনাদের ইডিয়মস গুলা, এইগুলা আপনারা একটু পড়বেন বাসায়। আর নাই, হ্যাঁ, আর আপাতত নাই। দেখি কয়জন আছে, আরে 10 জনের মতো আছেন। আর আচ্ছা, অনেকে সেই 22 জনের মতো ছিলেন, 12 জনই নাই। আচ্ছা, যাই হোক, না থাকলে নাই ভাই, আপনারা যারা আছেন তাদের জন্য তাদের অসংখ্য থ্যাংক ইউ। এগুলা যে কি পরিমাণ কাজে দিবে আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না। এখানে 22 ভাইয়া, হুম এর মধ্যে অনেকগুলাই দেখলাম যে হচ্ছে আমাদের এই যে শীট গুলা দিছিলেন না, আমরা তো একটু হুম, ইয়ে আগের ব্যাচে, আগের হুম আগের শীটের মধ্যে অনেকগুলা কমন আছে, আবার অনেকগুলা নতুনও আছে। তাহলে একটু আমাকে একটু দিয়ে দিন, আমি তো এই গ্রুপে নাই। দিবনি সব দিবনি, আপনি তো দিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, আহ এখন আরেকটা কথা বলি, আগে যান না। ধরেন এখন এগুলা জানলেন, মিনিংও জানলেন আমার ক্লাস থেকে, ফালতু ক্লাস থেকে বুঝতেও পারলেন। এখন এগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, আরেকটা পিডিএফ আছে, জানি না দেখা যাইতেছে কিনা। হ্যাঁ, তো
ধরেন এই পিডিএফ এ সবগুলা বাংলা মিনিং গল্প সহকারে দেয়া, ইউজেস গুলা দেয়া। ধরুন আমি এখানে দেখি ওভার দ্য মুন, আমি যদি দেখি ওভার দ্য মুন মানে আমি ভেরি হ্যাপি, আমরা যেটা পড়ছি আগে। এখানে একটা গল্প দেয়া আছে, তানিয়া অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। পরীক্ষাটি কঠিন হয়েছিল, সে খুবই চিন্তিত ছিল বা চিন্তায় ছিল। কিন্তু যখন রেজাল্ট বের হলো দেখা গেল সে প্রথম দিকে তালিকার জায়গা পেয়েছে। খুশিতে তানিয়া লাফিয়ে উঠলো, সবার সঙ্গে খবরটা ভাগ করলো। সেদিন সে একেবারে ওভার দ্য মুন ছিল। গল্প আকারে কনটেক্সট অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ইডিয়মসে দেয়া আছে, বাংলা মিনিংও, সাথে আপনি ইংলিশে কিভাবে সেন্টেন্স ইউজ করবেন সেগুলো দেয়া। শি ওয়াজ ওভার দ্য মুন হোয়েন শি পাস দ্য এক্সাম, আই উইল বি ওভার দ্য মুন ইফ আই গেট দ্য জব, আই উইল বি ওভার দ্য মুন ইফ আই গেট মাই ডিজায়ার ব্যান্ড স্কোর। এইভাবে ভাই, ঠিক আছে? এখানে বাংলা গল্প আকারে দেয়া আছে যাতে আপনি বাংলা কনটেক্সটটা বুঝতে পারেন। আপনি যখন বাংলা কনটেক্সটটা বুঝতে পারবেন, আপনি তখন যে কোনো কিউ কার্ডে আপনি যে কোনো কথা আপনি মানে কনভারসেশন আপনি এটা বলতে পারবেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। হ্যাঁ, আপনি এক ভাই বললেন না যে ভাই এটা কি আমি ক্লোজ টু মাই হার্ট বা এটা একটা, যে এটা কি আমি পার্সোনাল রিলেটেড তো বলতে পারি। আমি মূলত এটা রাখছি হচ্ছিল আপনার ওই গেট টেট বা অবজেক্ট থিংস রিলেটেড কিউ কার্ডের জন্য রাখার জন্য। কিন্তু ভাই আপনি যখন বাংলাটা জানতে পারতেছেন, গল্প আকারে পড়তেছেন, ইউজেসটা বুঝতে পারতেছেন, তখন আপনি যে কোনো কনভারসেশন আপনি এটা ইউজ করতে পারবেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। হ্যাঁ, সো এখানে অনেকগুলা দেয়া আছে আপনাদের, মানে অনেকগুলো যেগুলা একটু অ্যাডভান্স লেভেলের গল্প আকারে, সাথে এক্সাম্পল গুলা আপনাদের যাদের নাকি এই পিডিএফ দেখলে হয়ে যাবে তাদের আর এটা দরকারই নাই। আর যাদের ওইটা দেখে হইতেছে না, ইউজেস গুলা বুঝতেছেন না, গল্প আকারে একটু মনে রাখা দরকার, তারা এই পিডিএফটা একটু দেখেন। দেখেন এখানে শোল্ডার টু ক্রাই অন, এটা কিভাবে কোন কনটেক্সটে আপনি মনে রাখতে পারেন। ধরেন এখানে রিমার পরীক্ষা খারাপ হলো, আপনি আপনার এক্সাম্পল নেন। আমার পরীক্ষা খারাপ হলো, আমি বাসায় গিয়ে খুব কেঁদে কেঁদে মানে কাঁদলাম। আহ, আমার ছোট বোন অমুক, সে চুপচাপ এসে বসে রইলো, বললো তুমি মন খারাপ করো না, আমি আছি। সেই মুহূর্তে আমি বুঝলাম মিতা আসলেই আমার জন্য এ শোল্ডার টু ক্রাই অন, মানে দুঃখের সময় বা দুঃখের সময়ে ভরসা করার মতো মানুষ। তাই এইভাবে কনটেক্সটে, মানে আগে বাংলা কনটেক্সটটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যে কোনো কনটেক্সটে আপনি মারতে পারবেন আপনি নিজের মতো ইউজ করে। হ্যাঁ, আমি বলবো যারা কিনা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের এই পিডিএফ দিয়ে আপনারা করতে পারবেন, মানে ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, বাট যারা আমার মতো একটু বুঝতে কম, আমরা বুঝতে পারি না, বা আমাদের একটু বাংলা কনটেক্সটটা বুঝলে আমাদের ইউজ মানে ইফেক্টিভ হবে, তারা আমরা এই গল্প পড়বো, গল্প পড়ে কনটেক্সটের সাথে আমরা অ্যাডজাস্ট করব, দেন হচ্ছে আমরা সেন্টেন্সে ইউজেস গুলা দেখবো। দেখেন এভরিওয়ান নিডস দ্য শোল্ডার টু ক্রাই অন, মানে সবারই প্রয়োজন ইমোশনাল সাপোর্ট। হ্যাঁ, এই টাইপের। এ ট্রু ফ্রেন্ড গিভস ইউ এ শোল্ডার টু ক্রাই অন, একটা সত্যিকারের বন্ধু আমাকে সবসময় ইমোশনাল সাপোর্ট দিবে, এই টাইপের কথাবার্তা। সো এইখানে দেখেন অনেকগুলা দেয়া আছে, আপনার বাসায় বসে বসে পড়বেন। এমনিতে এটা কমপ্লিট করতে যায় অর্ধেকের বেশি মানুষ চলে গেছে, এটা আমি কমপ্লিট করতে গেলে হয়তো কেউই থাকবেন না আপনারা। দেখেন এখানে যা একটা গেম চেঞ্জার, যেটা কি ওইখানে দেখছি, ধরেন এখানে গেম চেঞ্জার নিয়ে একটা সুন্দর একটা হিস্ট্রি, ছোট্ট একটা হিস্ট্রি আপনার পড়তে লাগবে 2-3 মিনিট, কিন্তু আপনি বাংলা কনটেক্সটের সাথে যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু আপনার কাছে ধরতে ইজি হবে। ঠিক আছে, আপনি পরে দেখেন আপনি নিজেই সব বানাইতে পারবেন। দেন কি করবেন, এখানে অনেকগুলো স্টোরি আছে, ওই মানে আগে ওই ইডিয়মস গুলা ব্যবহার করে করে এই যে ছোট ছোট স্টোরি, বাটারফ্লাই ইন হার স্টমাক, অথবা ইন দ্য স্টমাক, অথবা বাটারফ্লাই ইন মাই স্টমাক, এই টাইপের অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, এই টাইপের স্টোরি গুলো একটু পড়বেন, পরে বোঝার চেষ্টা করবেন যে কি বলতেছে। মানে দেখেন আহ এভরিওয়ান ওয়ারিড বিকজ ইট উড, এই দেখেন এখানে একটা স্কুল প্রজেক্টের কথা বলছে, স্টোরির নাম দ্য টিচার গেভ দ্য স্কুল, সরি দ্য টিচার গেভ দ্য ক্লাস এ বিগ প্রজেক্ট, মানে ক্লাসে টিচার একটা বিগ প্রজেক্ট দিল। এভরিওয়ান ওয়ারিড, সবাই চিন্তিত, বিকজ ইট উড কস্ট অ্যান আর্ম এ লেগ, মানে এইটার প্রাইসটা বা এটা প্রজেক্টের খরচটা অনেক হবে। টু বাই দ্য ম্যাটেরিয়ালস, মানে ম্যাটেরিয়ালস গুলো কিনতে খুবই এক্সপেন্সিভ হবে তাদের জন্য। এইভাবে ধরেন সুন্দর সুন্দর স্টোরি দিয়ে ক্রিয়েট করা আছে। এখন আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ করতেছি আপনাদের জন্য, এখন বাকিটা আপনাদের উপরই। এটা আমার মনে হয় 2-3 বার পড়লে আপনারা কনটেক্সটটা ধরতে পারবেন। দেন এই পিডিএফ আবার গেলেন, আবার একটু পড়লেন প্রতিদিন। ধরেন আজকে আপনি ওভার দ্য মুন বললেন, এ হার্ট অফ গোল্ড, এ শোল্ডার টু ক্রাই, এই 3টা পড়লেন, খাতায় লিখলেন, এই 3টা নিয়ে 4-5টা সেন্টেন্স দেখলেন, অথবা গুগলে দেখলেন, অথবা ইউটিউবে দেখলেন। দেন সারাদিন এটা একটু ট্রাই করলেন। আচ্ছা, মাই ফ্রেন্ড হিজ নেম ইজ আদেশ, হি ইজ এ শোল্ডার টু ক্রাই অন, এভাবে সেন্টেন্স মেক করেন। আমি আমার মতো সেন্টেন্স মেক করতেছি, আপনার আপনার মতো সেন্টেন্স মেক করেন। দেন এ হার্ট অফ গোল্ড, আপনি আপনার বাবাকে বলেন, বাবা ইউ নো ইউ ইউ হ্যাভ এ হার্ট অফ গোল্ড,
মানে এভাবে বলেন যাকে খুশি। আমি বাবাকে নিয়ে বলছি, আপনি ভাইকে নিয়ে বলেন, ফোনকে নিয়ে বলেন। ভাই ফোনকে একটা বস্তু মনে করে বলেন না, এই ফোন ইউ হ্যাভ এ হার্ট অফ গোল্ড, কারণ তোমার জন্য আমি এতকাল ধরে বেঁচে আছি, এই টাইপের কথাবার্তা। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই ভাই, অনেকটা চাপ পারছি। আমি রেকর্ড স্টপ করি, দেন আপনাদের